করোনা রে করোনা, এইখানে তো নাই রে করোনা। এখানে খুব একটা করোনা টরোনা নাই আল্লাহর রহমতে। তো একটু বহু রেস্টুরেন্টে বইসা সেই আগের দিনের মতো আবার আনন্দ করে করে একটু খাওয়া দিতেছে। হ্যাঁ, আল্লাহর রহমতে। এই জন্যই তো দূর দূরান্তকে বরাবরই পছন্দ করেছিলাম। পিজা। ও, অ্যাটলিস্ট আমেরিকাতে অনেক কিছু ভালো না লাগলো, আমার পিজাটা অবশ্য ভালো লাগে। গরম গরম পিজাটা খাইতে বেশ ভালোই লাগে। চলুন, পিজা রে পিজা রে পিজা রে পিজা রে। ও পিজা রে পিজা রে পিজা রে পিজা রে, এবলা পিজা তোমায় খামো আমি। এই তো বাসার পাশে, তো এই তো জাস্ট 2 মিনিটের ড্রাইভ, 2 মিনিটের ড্রাইভ। মনে চাইলে আইসা বৈশা বৈশা খাইতে পারি আমি রে, পারি আমি রে। একটা কাজ করি, ওকে। এখানে আমরা মাস্ক পরি, কিন্তু তারপর খুব একটা ইয়ে না। এখানে এসে করোনা আছে সেটা বুঝতেই পারি না। আর নিউ ইয়র্কে খুব মাইনা চলতে হয়, নিউ জার্সিতেও খুব মাইনা চলতে হয়, মিশিগানে অবস্থা খুব খারাপ। ভালো আছি আল্লাহর রহমতে, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। শুধু একা একা আছি, আমার দুধের বাচ্চাটা দেখতেছি না, এইটাই সবচেয়ে বড় কষ্ট। আর দেশে আমার বৃদ্ধা মা পাশে নাই, এই দুইটা সবচেয়ে বড় কষ্ট। এছাড়া আল্লাহর মধ্যে সব দিকে ভালো আছে। কোনো টেনশন নেই, কোনো লোনের হেডেক নাই। ক্যাশে বাসা কিনছি, ক্যাশে গাড়ি, মানুষের মোবাইল ফোনটা পর্যন্ত, একটা আইফোন 11-12 যেটা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা উপরে দাম হয়, ঠিক আছে? তো এগুলা মানুষ কী করে, অনেকে লোনে কিনে, কোনো কিছু লোনে না। ক্রেডিট কার্ড একটা 5টা 6টা ক্রেডিট কার্ড ছিল, একটা লিমিট ছিল $5,000-6,000 করে, ঠিক আছে? সব ক্রেডিট কার্ড ফুল টাকা সব জমা দিয়ে ক্রেডিট কার্ডগুলো সারেন্ডার করে দিচ্ছি।
ট্রান্সফার করে দিয়ে কোনো লোন নাই, ডেবিটে সব কিছু চলে। ভালো না? কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই। কাজ করলাম, বুদ্ধি করলাম, যাই আরামে চললাম, কোনো হেডেক না। এখন কাজও করতেছি, আবার সফটওয়্যারের বিজনেসগুলো রান করতেছি। কারণ অনেক পয়সার দরকার এগুলো করতে গেলে, অনেক লাইসেন্স কপি সফটওয়্যার লাগে, অনেক প্রিপারেশন। এই তো ধীরে ধীরে চলছে অন্যান্য কাজের পাশাপাশি। এক হাতে সব করি তো, রান্না বান্না, খাওয়া দাওয়া। এবার খুব মেন্টালি একটু প্রবলেম আছে, বাচ্চাটা দেখি না। আমার মা তাসমিয়া ফাতিমা চৌধুরীকে দেখি না বহুত দিন ধরে। কিছু সংখ্যক কুলাঙ্গারদের জন্য আমার বাচ্চাটার আমি দেখতেছি না। এগুলো বিচার হবে, একদিন না একদিন হবে ইনশাআল্লাহ। আরে তুই পাশে থাকলে তোরা লিয়ে লিয়ে ঘুরলাম না ভাই, তোর আব্বু। বন্ধুর মধ্যে ফ্রি টাইমে গাড়ি লিয়ে লিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর যা তোরা ঘুরলাম না। আমার আম্বুরটা আমার পাশে নেই। আজকে কতদিন আমার মাটাকে দেখি না। এদিকে আমার বাংলাদেশে আমার আমারও শারীরিক অবস্থা ভালো না, একদম শরীরটা ভেঙে গেছে। ভিডিও কলে দেখলে পরে খুব দুশ্চিন্তা হয়। এখানে যারা কিছু পলাঙ্গারা আছে না আমেরিকাতে, ওরা এগুলো বোঝার নাই, শক্তি নাই। ওরা তো ওদের মা দাঁড়ে, বাবা দাঁড়ো, চাচা দাঁড়ো, চাচি দাঁড়ো, ফুফা দাঁড়ো, ফুফি দাঁড়ো, ঠিক আছে, 14 গোষ্ঠী। আমরা যে আমাদের ব্লাডের কাউকে দেখি না, এখানে যে আমাদের কতটা কষ্ট হয়, এই অনুভূতিগুলা আল্লাহ ওদেরকে দেয় নাই। ওরা শুধু টাকাটাই কিনে। এই যে কটা দিনের জন্য আমার বাচ্চাগুলার আমার কাছে পাঠাইতো না, শতানগুলা নিয়ে বসে রয়েছে। ওই যে বাচ্চাগুলোর সাথে একটু সময় কাটাইতে পারতাম। তারপরে এখন নিউ ইয়র্কে বাচ্চাগুলোর স্কুল বন্ধ, এখানে মনে হয় ইয়েলো জুন হিসেবে ডিক্লেয়ার করছে। আমি এখন আমার বাচ্চাগুলো আমার পাশে থাকলেও তাদের পড়াশোনাটা আমি, হোমওয়ার্কগুলো আমি ইয়ে করে দিতে পারতাম, কমপ্লিট করে দিতে পারতাম। এইসব জায়গা অনেক ভালো, কোনো টেনশন নেই। এই যে ট্রেন যাচ্ছে দেখছেন, এই যে ট্রেনের লাইন, এই যে পাশে, এই যে আপনি দেখা যায় কিনা জানি না, এই যে ট্রেন যাচ্ছে দেখতেছেন, ট্রেনের লাইন আছে, তারপরে বাসের যোগাযোগ আছে। আমরা বাস ট্রেনে তো চলি না, আমরা নিজের গাড়িতেই চলি। তো ঘটনা হচ্ছে তারপরেও তো একটা দুঃসময় আছে, অনেক হঠাৎ করে দেখা গেলো আমার গাড়ি নষ্ট হইলো বা কোনো সমস্যা হইলো, আমার বিকল্প গাড়ির ব্যবস্থা আছে। তারপরে তো উবার টুবার তো সব জায়গায় আছে, উবার লিফট আছে, হ্যাঁ, এখানে রাইড শেয়ার আছে, এভরিথিং। কারো যদি গাড়ি নাও থাকে তাও কোনো সমস্যা নেই।
এখানে এই যে আমার বাসা থেকে 2 মিনিটের ড্রাইভ, হাইটে আসলেও 15 মিনিট লাগবে, 15-16 মিনিট লাগবে হাইটে আসলে এখানে। তো এইখানে একটা অফিস আমার নেওয়ার ইচ্ছা আছে। অফিস নিয়ে এখানে একটা জবও করলাম, জবের পাশাপাশি ইনকাম ট্যাক্সের কাজ করলাম, অ্যাকাউন্টিংয়ের কাজ করলাম, তারপর হোম ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, নোটারি পাবলিক, ইমিগ্রেশন, তারপরে ফরেন স্টুডেন্ট ভিসা, এগুলো নিয়েও কাজ করলাম। আর হচ্ছে পাশাপাশি ওয়েবসাইটে অর্ডার পেলে ওয়েবসাইটে অর্ডারগুলো ধরলাম, ওয়েবসাইট বানাইলাম, ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্টো, ওএস কমার্স, ড্রুপাল, ট্রপু, তারপর টেমপ্লেট এডিটিং, HTML to CSS কনভার্ট, মানে সরি PHP to HTML কনভার্ট, অর্থাৎ একটা ওয়েবসাইট গ্রাফিক্সে ডিজাইন করার পরে সেটাকে সাইজ করে HTML এবং CSS কোড দিয়ে ওয়েবসাইটে করা আছে। তারপর এগুলো হচ্ছে সাধারণ কাজ, এগুলো ভালো ভালো কাজ আছে। তারপরে একদম কমপ্লিট ই-কমার্স, তারপর ডাইনামিক ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক এখন চলে না, যাই হোক। তারপর কর্পোরেট ইমেল মার্কেটিং, কর্পোরেট ইমেল মার্কেটিং থাকলো, তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থাকলো, আরও থাকলো অ্যাসেম্বলিং টাইপের এবং ইনস্টলেশনের উপরে বিভিন্ন থাকলো, যেমন আপনার সার্ভার ইনস্টলেশন, তারপর CCTV, ক্লোজ সার্কিট টেলিভিশন, CC ক্যামেরা, IP ক্যামেরা বা ইন্টারনেট ক্যামেরা, তারপর অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, তারপর ট্যাবলেট ডিজাইন, এইগুলো একটু পরিচিতি পেয়ে গেলে আসলে আমার মার্কেটিংটা দরকার। হ্যাঁ, একজন মানুষ এটা করে সময় পাই না। তারপরে আরও কিছু কাজ আছে, টিভি মাউন্টিং, তারপর গুগল ম্যাপস ইন্ডেক্সিং, অনেক কাজ আছে। এগুলো ব্যবসা আসলে জমাইতে হয়, বিজনেসকে রানিংয়ে তুলতে হয়। এইসব দেশ তো আসলে পরিশ্রমের দেশ, এখানে মানুষ সবাই স্পিডি হয়, কাজ না করলে কিছু হয় না, এখানে সবাই এখানে কাজ করে। বাংলাদেশের রিটায়ার্ড যারা সচিব, সেক্রেটারি লেভেলের লোকজন, তারাও এখানে এসে বসে খাচ্ছেন না, সবাই কিছু না কিছু করছেন।
আর কিছু মানুষ আছে বসে বসে খাবে, কিন্তু তাদের গলা খুব উঁচা। আরে বাবারে, তারা সরকারি ভাতা, সরকারি সুযোগ সুবিধা চলবেন, আর বাপ এমন গুড ফর নাথিং। সরকারি এগুলো না দিলে তারা না খাইয়ে মরণ লাগলো না, ঠিক আছে? আরে বাবা, আমরা তো সরকারের সুযোগ দিয়ে চলতেছি না, আমরা নিজের পরিশ্রম দিয়া ইয়েটা চলতেছি। আমেরিকা ইয়া ঘুমাইবার জায়গা পেয়েছি না, খাইবার জায়গা পেয়েছি না। সুন্দর ক্যারিয়ার দেশে নষ্ট করে আইছি। তো এরপরে এখন পর্যন্ত কষ্ট করতেছি, কিন্তু কিছু মানুষের মধ্যে শুকরিয়া নাই। এই শহরটা খুব ভালো, খুব নাইস প্লেস। এখানে পাশে এই যে বিল্ডিংয়ের পিছনেই একটা রোড, লোকাল রোড, আবাসিক, তার পাশেই একদম খুব সুন্দর লেক, নদী, অপোজিটে উঁচু পাহাড়। খুবই চমৎকার। মানুষগুলো এখানকার অত্যন্ত সভ্য, ভদ্র, যেমনটি আমি আশা করেছিলাম। আর সব এখানে সাদা পিপল, সাদা লোকজন, বাংলায় বললাম কারণ আছে। এবং মানুষগুলো এখানে রিটায়ার্ড পারসন, অনেকে সরকারি বড় বড় জব, কেউ কেউ মিলিটারিতে ছিলেন, কেউ বিভিন্ন ভেটেরিনারি। এখানে ওদের সমিতি আছে, ভেটেরিনারিদের সমিতি, মিলিটারিদের সমিতি, আর্মিদের সমিতি। তারপরে এখানে আবার অনেকে বড় বড় অফিসার লেভেল জব করছে, তাদের ক্লাস স্ট্যাটাসটা অন্যরকম। এখানে এক ভদ্রলোক গাড়ি, এই যে ধরুন আমি গাড়িটা ধরুন এখানে নিউ জার্সি, পেনসিলভেনিয়াতে আসলাম মুভ হয়ে, নতুন করে গাড়ির আমার টাইটেল প্লেট চেঞ্জ করতে হয়েছে, তারপর ইন্স্যুরেন্স চেঞ্জ করতে হয়েছে, হ্যাঁ, এখন গাড়ি নতুন করে ইন্সপেকশন করতেছে। যখন এখানে ইন্সপেকশনে গেলাম, ওনারা অথরাইজড ইন্সপেক্টর, ওনার গাড়ির গ্যারেজও আছে। এ ভদ্রলোক আগে সরকারি বড় জব করতেন, তো মেকানিক্যাল সেক্টরে অনেক বড় ইঞ্জিনিয়ার ছিল এবং গভর্নমেন্ট জব করতেন, রিটায়ার। উনি একটা বিজনেস নিয়ে বসে গেছে। মানুষ দেখেন কত কর্মঠ তারা, রিটায়ারমেন্টে বড় তারা কিছু না কিছু করে। ওনার ওয়াইফ বৃদ্ধ মহিলা, বৈশা ওই এক্সেলের ডাটা এন্ট্রি, অফিস ম্যানেজমেন্ট করা, করা, হ্যাঁ, ইনভেস্টগুলো রেডি করা, তারপরে বিল টিল বানাই দেওয়া, হ্যাঁ, কম্পিউটারে, এগুলা ওনার ওয়াইফ করে। আর উনি প্র্যাকটিক্যাল যে কাজগুলো, গাড়ি অ্যাসেম্বলিং করা, গাড়ি ঠিকঠাক করা, রিপেয়ারিং করা, তারপরে ধরেন কীগুলো ইন্সপেকশন করা, এগুলো উনি করা। তো এগুলো সুন্দর করে যাচ্ছেন। তা আমি যখন এখানে ডিএমবিতে গেলাম, আমার গাড়ির অনেক কিছু ইয়েটা চেঞ্জ করলাম, লাইসেন্স প্লেট চেঞ্জ করলাম, আমার আইডি, স্টেট আইডি যেটা মানে ড্রাইভার লাইসেন্স, এটা চেঞ্জ করলাম। ওইখান থেকে আমি তারপর আমার এই প্লেটের জন্য আমাকে যেতে হচ্ছে, নিউ জার্সিতে কিন্তু প্লেট দিয়ে দেয় ডিএমপি অফিসে, কিন্তু এখানে প্লেটটা দিচ্ছে আমাকে ট্রিপলে। ওরা থার্ড পার্টি কোম্পানি ট্রিপলেকে এই দায়িত্ব দিয়ে দিচ্ছে। ট্রিপলের থেকে তারপর ইন্সপেকশনের জন্য ওরা আমাকে বললো যে ওরা ইন্সপেকশন করেন, গাড়ি ইন্সপেকশন। নিউ ইয়র্ক, নিউ জার্সিতে তো এক ধরনের ইন্সপেকশন করে, এখানে দুই ধরনের ইন্সপেকশন করে, হ্যাঁ। করে ওরা এই যে আমার গাড়ি ফ্রন্টে সিজি গার্ড লাগিয়ে দিত। তো ইন্সপেকশন হয়ে গেল, ওনারা সার্ভিসিংয়ের কাজ করে। আমি গতকাল আমার গাড়ির একটু জাস্ট অ্যাওয়ারনেস থাকি,
কোনো সময় কোনো কিছু যদি কিছু হয় নাই, বাট আমার একটু ডাউট ছিল এটা। আমি গেলাম, একটু উনি চেক করে দেন প্লিজ। উনি চেক করলো, এভরিথিং ওকে। তারপর আমাকে উনি ফুয়েল টুয়েল অনেক কিছু, ব্রেক ওয়েল, তারপর ইঞ্জিন অয়েল, তারপরে উইন্ডশিল ওয়াটার, অনেক কিছু ফিল আপ করে ইয়ে করে দিল, সময় দিলাম, ভালো ব্যবহার করলো। আমি টাকাটাও দিতে পারলাম না ওনাকে। এরা হচ্ছে সাদা মানুষ, মানে ওরা তো এস্টাবলিশ, তো ওদের টাকারা তো ইয়ে নাই, বুঝছেন। ওরা সময় কাটাচ্ছে, কাটাচ্ছে। ওরা রিটায়ারমেন্টে আসছে, সরকার থেকে মোটা বেতন পাচ্ছে, পাশাপাশি একটা দক্ষতা স্কিল আছে, সেটাকে তারা কাজে লাগাচ্ছে। তো মেজর যেখানে দেখা গেল মেজর একটা রিপেয়ারিং, সেখানে অনেক টাকার বিষয়, সেইটা তারা ইয়ে করবে, চার্জ করবে। কিন্তু ওই যে ছোটোখাটো চুনুপুটি নিয়ে ওরা হিসাব করে না। ওদের মাইন্ডও ভালো। ওই যে আসলাম এখানে, আসার পরে প্রতিবেশীরা সাদা, ওরা কি করলাম, আমি যখন এখানে নতুন আসছি, তো তখন আমার এই যে মার্কেট, এখন তো আমি সব কিছু জেনে যাচ্ছি, কিন্তু কোথায় রাস্তাঘাট, মার্কেট আসছে, রেস্টুরেন্ট ডিপি, ওয়ালমার্ট, মেসি, তারপরে শিল্প ইন্ডাস্ট্রি, কাজের জায়গায়, জবের প্লেস, সব কিছু আমি জেনে যাচ্ছি। কিন্তু আমি চেষ্টা করতে নিজেই আসলে গুগল ম্যাপস থেকে তো চেষ্টা করে সব আমি বের করে ফেলেছি। এবং মোটামুটি আই হ্যাভ বিন ফ্যামিলিয়ার অল দ্য সারাউন্ডিং প্লেসেস। তো আমি মোটামুটি এখন সব তো আমি পরিচিত হয়ে গিয়েছি এখন। কিন্তু প্রথমে যখন আসছি, ওরা আমার কখন কি লাগবে না লাগবে সব কিছু আবার ইয়েও করছে, খবরও করছে। জীবনে মনে হয় শ্বশুর বাড়ির থেকে প্রথম বিয়ে করার পর মনে এইভাবে ওরা গাড়ি বইরা ফল নিয়ে আসে না, ঠিক আছে। যারা আসে সবার আসে, অন্যরা আসে, আমি যেটা পাইনি আর কি। কিন্তু আমার পাশের প্রতিবেশী দেখা গেছে গাড়ি ভইরা ফল টল নিয়ে আইসা দেখা গেছে। আসলে এগুলা কত আর, কিন্তু ঘটনা হচ্ছে এগুলো মাইন্ড কিন্তু একটা ইয়ে হয়ে যায়, যে এই যে এটা একটা মানে আন্তরিকতা বা একটা ইয়ে যেটা মানুষের। আসলে দেখা যায় অনেক সময় আমাদের জাতের মানুষ ইয়ে হয় না, ভিন্ন জাতির মানুষগুলো অনেক ইয়ে হয়। তারপর আমাকে যে কোনো সমস্যা খোঁজখবর নিচ্ছে ওরা, যে কোনো প্রবলেম হইলে আমাদেরকে বলবেন, আপনি এই সেই বলতেছে, তাদের ভাষা ইংলিশে বলতেছে। তারপর এখানে আমি যেদিকে যাচ্ছি, মানুষগুলা আমার খুব ভালো লাগতেছে, সভ্য মানুষ। এবং এরা তো আসলে এডুকেটেড। তো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, একটা কথা আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। নান ক্যান এভার প্রসপার উইদাউট লেবার। আপনি পরিশ্রম ছাড়া যেমন কিছু করতে পারবেন না, ইউ ক্যান ডু এনিথিং উইদাউট প্রপার এডুকেশন। শিক্ষা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। তো ওভারঅল ভালোই লাগছে। এইখানে খুবই সুন্দর একটি প্লেস। চলুন আমরা একটু দেখি, হাঁটতে দেখি। 1 সেকেন্ড। এখানে ওরাই এটা ক্লিন করবে, বাট এটা আমাদের সভ্যতা, ভদ্রতা। অনেকে কিন্তু খেয়ে এগুলো ফেলে চলে যায় না, আমার তো এখানে লোকজন আছে, ওরাই করবে না। বাট আমি এটা মনে করি না। আমি মনে করি এই যে আমি খেয়েছি, এটাকে আমি এখানে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে এটাকে আমি এখানে রেখে দিলাম, এই যে ফেলে দিলাম, এগুলা সব এটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এই যে আমি এই যে গার্বেজে ভরে দিলাম। কেন আমাদের অনেকের মেন্টালিটি না, আমি তো পেমেন্ট করেই খাচ্ছি, কেন আমি না, এইটা না, ঠিক না। এটা একটা মনুষ্যত্ব, বুঝছেন, এটা একটা আদর্শ। তো আমার এটা কাজটা তো করতে আমার এত কিছু ইয়ে হচ্ছে না, আমার জাস্ট 1 মিনিট 2 মিনিটের বিষয় এটা, ঠিক না। সরি 1 মিনিট না, 1 সেকেন্ডের বা 2 সেকেন্ডের বিষয়। তো আমি কিন্তু ইচ্ছা করলে এটা করতে পারি।
হ্যাঁ, কারণ তারা তো এখানে তো এই দেশে তো জানেন একজন দুইজনে কাজ করে আস্তে আস্তে স্টোর চালায়, সেটা জানেন আপনি। এখানেও তো এতটা ভিজি না, আপনি নিউ ইয়র্কে বা ম্যানহাটনে গেলে দেখবেন প্রচুর মানুষ। অথচ মানুষ এমপ্লয়ি দিয়ে রাখছে দুজন। তো তারা এত কাজ করতেছে, আমি তাদের প্রতি যদি একটু মানবিক হই তাহলে সমস্যা কী? আমি যখন বিপদে পড়ি, সমস্যা পড়ি, তখন তো আমাদের প্রতি তো এই যে ভিনদেশি মানুষই কিন্তু মানবিক হয়। হ্যাঁ, আমার বাংলাদেশের কটা মানুষকে আমি কতটা মানবিক পেয়েছি? খুব কম পেয়েছি, অনেক খুব কম পেয়েছি কিন্তু। যত কষ্টের কারণ আমার তো দেশের মানুষ কিন্তু কষ্টের কারণ। এই যে আমি বিদেশে এসে কষ্ট করতেছি, কে আমাকে কষ্ট দিচ্ছে? আমার দেশের মানুষগুলোই কষ্ট দিচ্ছে। দেশের মানুষগুলো কিন্তু অমানবিক। সবাই না, আমি বারবার আবার সবাই আবার ভুল বুঝবেন না, দেশের মধ্যে বহুত সোনার মানুষ আছেন। চলেন আমরা একটু হাঁটতে হাঁটতে দেখি। জাস্ট এক সেকেন্ড, আমি আপনাদের এই যে আমার মাস্কটা আবার পরে নিই, আমার খাবার শেষ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ব্রাদার, হ্যাভ এ গুড ডে, সি ইউ অ্যাগেন। If they need you, they'll be calling you, my man. ওকে, I'll talk to them today to see if they're hiring for you. I'll put a good word in for you. ওকে, থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেন, Have a good one. ইউ টু। ওকে, এখন এই যে আমি একটু বেরিয়ে যাচ্ছি, জাস্ট এখান থেকে খুব কাছাকাছি। এই যে এদের ওয়েবসাইট আছে অনলাইন, এই যে ওদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করছে। কিন্তু আপনারা দেখছেন এখানে মানুষও তো কম, কিন্তু মানুষ কম না ওদের। এখন তো জাস্ট মানে এই যে বিকাল থেকে শুরু হয়ে যায় প্রচুর অর্ডার। এই যে বিকালে দিকে অর্ডারগুলো শুরু হয়। এবং এই যে আমি আমার গাড়িটা এখানে পার্কিং করে রাখলাম, আমি জাস্ট 2 মিনিট এখান থেকে আসতেছি। দেখছেন কত সুন্দর একটা পরিবেশ। তো ওদের অর্ডারগুলো সব হয় অনলাইনে, কিন্তু মানুষ বাসায় বসেই এই যে দেখছেন এখানে দোকানপাট দেখছেন, ইন্স্যুরেন্স অ্যাকাউন্টিং সব ব্যবসায়ী কিন্তু করা যায় এখানে। হ্যাঁ, কত সুন্দর শহর, নিট অ্যান্ড ক্লিন, শান্তশিষ্ট পরিবেশ। তাই না? তো সমস্যা কি? খুব সুন্দর। এই যে দেখছেন, এই যে পাহাড় দেখেন, কত সুন্দর পাহাড় পর্বত। তো ওদের যেটা বলছিলাম, ওদের বিকেল বেলায় কিন্তু ওদের সব প্রচুর অনলাইনে অর্ডার আসে। অনলাইনে অর্ডারগুলো ওরা এখানে মেক করে ওদের ডেলিভারি ম্যান আছে, ওরা গাড়িতে নিয়ে এই পিজাগুলো বিভিন্ন বাসায় বা ইয়েগুলো পৌঁছায় দেয়। ঠিক আছে? দেখছেন কত সুন্দর শহর, দেখছেন কত সুন্দর। দেখেন তো আমি এই যে আপনাকে তুলে ধরছি, দেখছেন অসাধারণ না? কেমন দেখতেছেন কত সুন্দর। আমি আমার ক্যামেরাটাকে আসলে পোর্ট্রেট ধরেছি, তো যার ফলে আপনারা করতে পারতেছেন না। আমি ওই ল্যান্ডস্কেপে যদি ফার্স্ট থেকে করতাম, এখন যদি ল্যান্ডস্কেপ করি, যেহেতু আমি ভিডিওটাকে এডিট করবো না, তাহলে এটা হয়ে যাবে আর কি। ঠিক আছে? দেখছেন কত সুন্দর প্লিজ। ওয়াও মা, হ্যাঁ, এইসব জায়গা তো এই যে দেখেন, এখানে বিকালবেলা এইখানে বৈশা যদি আড্ডা দেওয়া যায়, কত মজা। এইরকম সুন্দর প্লেস কয়টা জায়গায় পাওয়া যায় আমেরিকা? হ্যাঁ, ঠিক আছে। আমরা আসলে আমাদের অনেক বাংলাদেশিরা আছেন শুধু দেখা দেখি। ঠিক আছে, আরে ভাই অমুক জায়গায় মানুষ গেছে, বাংলাদেশিরা গেছে, আমাকে যেতে হবে। ঠিক আছে, আর কিন্তু কোনো না কোনো বাঙালি তো অমুক জায়গাতে প্রথমে গেছে। যে প্রথমে গেছে সে হচ্ছে উদ্যোক্তা। ঠিক আছে? আর যারা প্রথম দিকে যে কোনো ভালো জায়গা আবিষ্কার করে যাইতে পারে, তারাই কিন্তু গেইনার হয়, কিন্তু তুলনামূলকভাবে বেশি। মনে রাখবেন কথাটা। কারণ আমি সেদিন আমার বাসার পাশে একটা বাসা দেখাইলাম আপনাদের। এই বাসাটা আমি বলছিলাম নিউ ইয়র্কে 6 লাখ টাকা। এটা ভুল বলছি,
নিউ ইয়র্কে 6 লাখ না, এটা অ্যাটলিস্ট কমপক্ষে $10 লক্ষ হবে, $10 লক্ষ, ঠিক আছে, মানে $1 মিলিয়ন এটা প্রাইস হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন তো কত সুন্দর লাগে না পরিবেশটা, শান্ত শিষ্ট, তারপরে কত সুন্দর একটি পরিবেশ। হ্যাঁ, খুবই ফাইন একটি পরিবেশ। এই যে ইয়েগুলো আছে না, নদীগুলো শান্তশিষ্ট ধারায় নদীগুলা বহমান হচ্ছে, এখানে কিন্তু আমি মাছও চাষ করতে পারি। আমি যাব, আমার এই যে ইয়েগুলো নিয়ে আসবো, কি বলে, আমার বড়শি টর্শি সব কিছু কিনে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এখানে ইয়ে করব। এই যে বিভিন্ন জায়গাতে আমি সুন্দর সুন্দর স্পেস রয়েছে, ওই যে বিভিন্ন ইয়েগুলো ঘাটগুলো দেখছেন না, এখানে যে আসলে মাছ মারা সম্ভব, হ্যাঁ, ফিশ হান্টিংয়ের ক্ষেত্রে। তো এগুলো আমি ইয়ে করবো। হ্যাঁ, অথচ এখানে কিন্তু আলাদা, এই যে আমাদের দেশেও দেখেন, এই যে মাছগুলো মারতে কিন্তু অনেক টাকা, আসলে 3,000-4,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে একটা টিকিট কিনতে হয়, তারপরে মাছ লাগলো কি না লাগলো কোনো ইয়ে। কিন্তু এখানে আমার কিছু লাগতেছে না, জাস্ট আমি আমার একটা লাইসেন্সদারি একটা বড়শি নিব সরকার থেকে, একটা লাইসেন্স নিয়ে, যে আমার হান্টিং লাইসেন্স আছে, দ্যাটস ইট। এটা আমাকে প্রতি বছর নবায়ন করতে হবে, সুবিধা কিন্তু অনেক ভালো। তারপর আমি এইখানে এসে এই যে বিভিন্ন পুকুর, নদী, নালা, জলাশয় রয়েছে, সেখানে মাছ চাষ করতে পারতেছি, মাছ ধরতে পারতেছি, শিকার করতে পারতেছি। এখানে মাছ ধরে দেখা গেল, আপনি এমনও অনেক মাছ ধরে যে বাসায় নিয়ে ফ্রিজে তার জায়গা হয় না এত মাছ, আপনি কত মাছ খাবেন? অথচ আপনি এইটুকু মাছ যদি আপনি নিয়ে আসেন বাজার থেকে এইখানে, ঠিক আছে, এই দেশে তো পাউন্ড হিসাবে সব সেল হয়, তো পাউন্ড হিসাবে যেহেতু সেল হয়, এখানে আপনার দেখবেন এই যে এখানে বসার জন্য ইয়ে রয়েছে, আমি একটু বসে বসে কথা বলি আপনাদের সঙ্গে। তো যেহেতু এখানে ইয়ে হিসাবে পাউন্ড হিসাবে সব কিছু সেল হয়, এইখানে অনেক কিছু দাম টু মাছ। আপনার ভালো ভালো যে একটু টেস্টি যে সুস্বাদু মাছগুলা, একটা পাউন্ড ধরেন $20 পাউন্ড, $15 1 পাউন্ডের মাছের দাম, আপনি চিন্তা করতে পারবেন? $20, $22, $25 পাউন্ড আছে মাছের পাউন্ড, মানে আধা কেজি, হাফ কেজিও না, 500 গ্রাম থেকে আরও কম। হ্যাঁ, তো এইটুকু মাছের দাম হচ্ছে কত? $25। তো $25 মানে কত? আপনার প্রায় 2100 টাকার মতো, প্রায় 2100, 2150 টাকা, চিন্তা করতে পারছেন? অথচ আপনি এইসব জায়গা থেকে আবার বিভিন্ন সস্তা মাছও আছে, যেটা $3, $4, $5, $6 বিভিন্ন রেটে রয়েছে। তো আমি তো বললাম বিভিন্ন রেটের মাছ রয়েছে, তো আপনি এইসব জায়গাতে এসে আপনি আপনার ইচ্ছা মতো মাছ চাষ সব কিছু শিকার করতে পারেন। তারপরে শুধু তাই না, এই যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়গুলাতে আমি এখানে হরিণ টরিণও শিকার করতে পারি, সেইটার জন্য আমাদের লাইসেন্স রয়েছে। এই লাইসেন্সগুলো নিয়ে এই পাহাড়ে টাহাড়ে বনভূমিতে চলে গেলাম, হরিণ টরিণ শিকার করে নিয়ে আসলাম। হ্যাঁ, তো এই জন্যই চাচ্ছি আস্তে আস্তে ব্যবসা মুখর হতে। কারণ এইসব আমি যে ব্যবসাগুলো করতে যাচ্ছি, এগুলো তো আসলে পড়াশোনা করতে হয়, লাইসেন্সেস নিয়েই করতে হয়, এগুলো তো এমনিতে করা যায় না, ঠিক না? আপনার টাকা আছে, আপনি একটা মুদিমালের ব্যবসা কিন্তু যে কেউ করতে পারে, ঠিক আছে, টাকা নিয়ে পয়সা থাকলে ইনভেস্ট করতে পারে, বাট সব বিজনেস সবাই করতে পারে না। হ্যাঁ, একটা সিপিএ ফার্ম যদি করতে হয় একজনকে, তাহলে তাকে সিপিএ ডিগ্রিটা অ্যাচিভ করতে হবে, এরকম অনেক কিছু আছে। এগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল কিছু বিজনেস আছে, এগুলাতে আসলে মেধারও দরকার, টাকারও দরকার, মানে মেধাভিত্তিক বিজনেস আর কি। তো এগুলাতে সম্মান আছে, টাকাও আছে প্রচুর। তো যাই হোক, তো বিজনেস করলে বিজনেসের পাশাপাশি ধরেন এখন অ্যাটলিস্ট এখন তো আমি একটু শান্তি তো পাচ্ছি, এতটা পেরেশানিতে ছিলাম এটা তো নাই, ঠিক আছে। এখন আমি আস্তে আস্তে অন্যান্য বিকল্প চিন্তা করতে পারলাম। বিকল্প চিন্তা কি? এখন চিন্তা করবো আমি আরেকটা বাড়ি কীভাবে কিনতে পারি। তা আরেকটা বাড়ি কিনলে আমি ওইটাও তো ভাড়া দিয়ে দিলাম, একটাতে থাকলাম, আরেকটা বাড়ি ভাড়া দিয়ে দিলাম। তারপর ধরুন আমি এখান থেকে সরকার থেকে এই যে পাহাড়ি জমিগুলো আছে না, এখান থেকে হয়তো সরকারি জমি আমি গভর্নমেন্টের মাধ্যমে কিছু লিজ নিলাম। লিজ নিয়ে ধরেন এই যে প্রপার্টিগুলোতে আমি এগ্রিকালচার ফার্মিং স্টার্ট করলাম। হ্যাঁ, তো ফার্মিং স্টার্ট করলে পরে এখান থেকে ফার্মিংয়ের ইয়েগুলো আমার বিভিন্ন ক্ষেত্রে আমার হলো, সেল হলো। হ্যাঁ, তারপর এখানে আমি এই যে হান্টিং যে লাইসেন্স নিয়ে দেখা গেলো আমি হরিণ টরিণ, হ্যাঁ, এগুলো আমি শিকার করে, হরিণের মাংস তো অনেক টেস্টি, কিন্তু এগুলো কিন্তু আমরা খাসি গরু যে খাই তার চেয়ে অনেক টেস্টি, অনেক দামি কিন্তু, তাই না? তো এইগুলো কিন্তু তখন আমি লিগেলভাবে করতে পারতেছি। তারপর হচ্ছে যেটা আমি ফিশারি মাছ টাছ নিয়ে আসতে পারতেছি, আসলে আছে অনেক সুযোগ সুবিধা আছে।
তারপরে এই যে বাসার পাশে ইউনিভার্সিটির বললাম না, মাত্র 10 মিনিটের ড্রাইভ, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। হ্যাঁ, এখানে উচ্চতর রিসার্চ, পিএইচডি বা যে কোনো ধরেন আমার নেক্সট প্রজন্ম বাচ্চা কাচ্চার পড়াশোনা সব কিছুই আমার হাতের পাশেই। তো আমি তো এইভাবে প্ল্যান করে কিন্তু এসেছি। এখন আমি তো দিতে চাচ্ছি তোমাদেরকে অনেক কিছু, এখন তোমরা কতটা অ্যাচিভ করতে পারবা সেটা তোমাদের বিষয়, তোমরা তো সেটা নিতে পারতেছো না। এনিওয়ে, তো যাই হোক, আর বড় বড় কী বলে বিশ্ববিদ্যালয়গুলোর পাশে থাকলে আরও কিছু সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, এখানে অনেকে রিসার্চের অনেক বিষয় আছে, বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে অনেক প্রজেক্ট ওদের কাছ থেকে নিয়ে আসা যায়, কিন্তু এগুলো আসলে অনেকে জানেই না। হ্যাঁ, ইউনিভার্সিটিগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করে দেখা গেলো যে তাদের একটা রিসার্চ হবে বা তার প্রজেক্টের জন্য একটা কাজ নিয়ে আসলেন, নিয়ে এসে এগুলা কিন্তু আসলে মানুষ যখন সুন্দর সুষ্ঠুভাবে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারে, দুশ্চিন্তামুক্তভাবে, তখনই কিন্তু আসলে এগুলো সম্ভব। দেখছেন পরিবেশটা কত সুন্দর না, ঘরবাড়িগুলো সুন্দর না, পাহাড় পর্বত এবং কত শান্তশিষ্ট, কত ভদ্র একটা পরিবেশ। এই যে আমি হাঁটতেছি এখানে রাতে 12টার সময়, 1টার সময় হাঁটেন, চলাফেরা করেন, কোনো টেনশন নেই, মানে সব টোটাল পরিবেশটাই ভালো। ঠিক আছে, দেখছেন কত সুন্দর লাগতেছে। এই যে ইয়েগুলা, মানুষ এক গণে দুই হয়। মানুষ যখন, মানুষের ঘর থাকে না, বাড়ি থাকে না, খাওয়ার ব্যবস্থা নাই, ঘুমাইবার ব্যবস্থা নাই, দুশ্চিন্তা মুক্ত থাকে। হ্যাঁ, তারপরে মানুষের পরিবারের লোকজনগুলো আসলে সাব্যস্ত না, কোয়ালিটি ফুল না, শিক্ষা দীক্ষা নাই, হ্যাঁ, এতটা ট্যালেন্ট না, তারা দূরদর্শী চিন্তাভাবনা করতে পারে না, তখন কিন্তু তারা খালি জ্ঞানার, তখন কিন্তু মানুষ কিন্তু করতে পারে না। এখনও তো আমি আসলে খুব মানসিকভাবে ডিস্টারবেন্স হচ্ছে, আমার বাচ্চাগুলো আমার পাশে নাই, এই জন্য কষ্ট হচ্ছে আমার। এগুলো থাকলে আমার স্পিডটা আর একটু ভালো হতো, আমার কাজকর্মে আমার স্পিড আসতো। তারপর হচ্ছে যেটা আমার মা, সবাই এখানে আমেরিকাতে যারা আছেন তাদের মা, ভাই, বোন, আত্মীয় স্বজন ভর্তি, তারা এটা তো তাদের একটা মনের একটা স্যাটিসফ্যাকশন, মনের একটা বিনোদন। আপনারা হয়তো বলতে পারেন মাঝে মাঝে হয়তো টিকটক এইগুলো তো ভাই এখন যাচ্ছি, এগুলো কখনো আমাকে দেখেছেন আগে? কখনো দেখেন নাই। এগুলো ভালো লাগে না, দুশ্চিন্তাগ্রস্ত থাকি, বুঝছেন, মাঝে মাঝে আসলে মনটাকে করার জন্য। এই যে বাচ্চা কাচ্চা যদি কাছে থাকতো, বাতিজি এগুলো যদি পাশে থাকতো, আত্মীয় স্বজনগুলোকে যদি সবসময় দেখতাম, হ্যাঁ, তাহলে তো এতটা কষ্ট হইতো না। যাই হোক, এখন একটা লাইনে পড়ছি আস্তে আস্তে। এখন নিজের আসলে তো, নাইলে তো আগে তো দেশে গেলে ধরেন আপনি দেখা গেল 4 মাস থাকলেন, 4 মাসে এত লক্ষ টাকা ভাড়া দিয়ে আসতে হবে, এখন অ্যাটলিস্ট নিজের বাসা আছেন, এখন আর কিছু না হইলে তো বাসাটা তালা মাইরা দিয়ে হয়তো দেশে আসতে পারবো ইনশাল্লাহ আস্তে আস্তে। এখন এই সিস্টেম একটু হয়েছে, দেশে আস্তে আস্তে আসলে এদিকেও কিছু ব্যবসা বাণিজ্যের চিন্তাভাবনা করতে পারবো, দেশেও ব্যবসা বাণিজ্যের চিন্তাভাবনাটা করতে পারবো। এই আর কি। আসলে সব জ্ঞান মানুষ তো মানে তার পারিবারিকভাবে আসলে সব কিছু রেডি পায়। আমার আব্বা মারা গেছেন আমি যেন অনেক আগে, যখন শুধুমাত্র অনার্সে পড়ি, হ্যাঁ, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার আব্বা অনেক আগে মারা গেছেন। তো যার ফলে আব্বা মারা গেছেন, আমার চাচারাও মারা গেছেন। হ্যাঁ, যদিও আমাদের পারিবারিকভাবে আমরা সমস্ত মোটামুটি বাংলাদেশের মধ্যে একটা অন্যতম একটা ফ্যামিলি, কিন্তু তারপরও আমাদের ভাগ্য খারাপ। হ্যাঁ, ওনাদের প্রজন্মরা হয়ে আমরা মানে ওনারা কখনো আমাদের তারা দেশের জন্য সবসময় সারা জীবন কাজ করে গেছেন। তারা মুক্তিযুদ্ধ করে গেছেন, ভাষা সৈনিক ছিলেন, দেশের জন্য রাজনীতি করছেন। হ্যাঁ, আমাদের পারিবারিকভাবে কোটি টাকার প্রপার্টি, বিলিয়ন টাকার প্রপার্টি অনেক আগেই ছিল। এইসব প্রপার্টিগুলো আসলে রাজনীতির মাধ্যমে উড়ানো হয়েছে। মানুষ এখন তো রাজনীতি করে অনেক অনেক ফকিন্নির ছেলেমেয়েরা অনেক বৃত্তশালী, অনেক কিছু হয়ে যায়। আর আমরা আসলে সত্যিকার অর্থে জমিদার ফ্যামিলির ছেলেরা। ঠিক আছে, আমার দাদার বাড়ি, আমার দাদা ছিলেন মরহুম প্রফেসর আব্দুল বশির চৌধুরী, তিনিও 4 বিষয়ে মাস্টার্স করা ছিল তখন তার সময়, এবং অনেক মানুষরা ওনাকে নিয়ে যেত, ওনার জ্ঞানী মানুষ, আগে তো জ্ঞানী মানুষের কদর ছিল, পালকিতে নিয়ে যেত, জায়গায় নিয়ে কথা বলতো। ঠিক আছে, মানে উনি যেন ওনার জ্ঞান শেয়ার করে, এই জন্য। তারপরে আমার নানা, উনি একজন বিএসসি ইঞ্জিনিয়ার ছিলেন, উনিও আমার নানার বাড়ির দিকে যত মসজিদ, মাদ্রাসা, স্কুল বলেন, তারপরে ধরেন কমিউনিটি ক্লিনিক বলেন, ঈদগাহ বলেন, রাস্তাঘাট বলেন, সব কিছু আমার নানা করে গেছেন। বাট কোনো কিচ্ছুতে আমার নানার কোনো নাম দেন নাই। কেন নাম দেন নাই? উনি বলতেন আমি তো আল্লাহর রাস্তায় করতেছি, ভালোর জন্য করতেছি, পরকালের জন্য করতেছি, আমি তো দুনিয়াতে নাম করার জন্য এগুলো করতেছি না। এই জন্য কখনোই এত উন্নয়ন করে গেছেন, কোনো কিছুর নাম দেন নাই। ঠিক আছে, এই যে আমার বড় খালু,
হ্যাঁ, তিনিও ছিলেন মদিনা ইউনিভার্সিটির অধ্যাপক। চিন্তা করতে পারছেন? হ্যাঁ, মদিনা ইউনিভার্সিটির অধ্যাপক, অত্যন্ত নম্র ভদ্র মাইকে যে বলে না মুমিন লোক, মুমিন বান্দা মানে মুমিনের সঙ্গে চলাফেরা করলে তাদের ব্যবহারে অন্যতম। ওনাদের ছোটোবেলা আমরা পাইছি কিন্তু আমার বড় খালুকে, এত নম্র ভদ্র এবং এত সবসময় জ্ঞান গর্ব কথাবার্তা। আমার নানাকে পেয়েছিলাম ছোটোবেলা, শুধু জ্ঞান গর্ব কথাবার্তা বলতেন, শিক্ষণীয় কথাবার্তা বলতেন। হ্যাঁ, কিন্তু আমার দুর্ভাগ্য আসলে আমার বাবার শ্বশুরবাড়ি তারা এত কোটি কোটি টাকার মালিক না হইলেও তারা জ্ঞান শিক্ষায় দীক্ষায় জ্ঞানী কিন্তু অনেকইও ছিলেন, অনেক বুঝদার। অনেক আমার নানা অত্যন্ত সাব্যস্তের মানুষ ছিলেন, আমার দাদা অত্যন্ত মর্যাদাবান মানুষ ছিলেন। ঠিক আছে, আমি ছোটোবেলা আমি যখন মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ঠিক আছে, তখন আমাকে আসলে কি বলে আমার যারা এই অনেক ছিল হবিগঞ্জে, তখন অনেক ছোটোবেলা তারা নিয়ে অনেকে, তারা এখন দুনিয়াতে নাই, তারা মারা গিয়েছেন, পরলোকগত হয়ে গিয়েছেন। তারা আমাকে বলতেন যে আমাকে খুব আদর করতেন আমার ছোটোবেলার থেকে। যখন আমি 7 বছর হয় নাই বা 7 বছর, তখন থেকে আমি ছোটোবেলাতে মসজিদে যে নামাজ পড়তাম 5 ওয়াক্ত, তখন তারা আমাকে বলতেন যে তুমি, আমি যে সে কমান্ডেন্ট মানিক চৌধুরী ভাতিজা, হ্যাঁ, আমি যে মরহুম বীর মুক্তিযোদ্ধা বাসাসনী গিয়াকুত চৌধুরী সাহেবের ছেলে, তারপরে ধরেন আমি অমুক অমুক বড় বড় আত্মীয় স্বজন যে আমার এইগুলোর জন্য তারা কেউ কখনো আমাকে করেন নাই। তারা আমাকে মূল্যায়ন করতেন আমার দাদার নাতি হিসেবে, কারণ আমার দাদা একজন অলির মতো পার্সন ছিলেন। হ্যাঁ, উনি অত্যন্ত লার্নেড, অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত ছিলেন কিন্তু। হ্যাঁ, সেই হিসাবে ওনারা আমাকে মূল্যায়ন করতেন আলাদাভাবে। ঠিক আছে, তো যাই হোক, আমার ওইভাবে আমার স্বপ্ন জীবন গড়েও ছিলাম, কিন্তু পথিমধ্যে আসলে কি বলবো, ভাইদের তাদের অদূরদর্শিতার জন্য আমাকে জীবনের একদম যখন আমি একটা সফলতার প্রান্তে এসে পৌঁছেছিলাম, ঠিক তখনই আমি মিসগাইডেড হয়ে আমার সব কিছু থেকে আমি আবার ছিটকে পড়ে যাই। হ্যাঁ, ভূমণ্ডলের, হ্যাঁ, তো ভূমণ্ডল থেকে ছিটকে পড়ে যায় অন্য ভিন্ন গ্রহে। সেটাই আমি বলতে পারবো ভিন গ্রহের মতো। আমি এখানে এসে যে একটা পরিবেশে পড়েছি ফার্স্টে আমার শ্বশুরবাড়ি বা এটা একটা ভিন গ্রহের মতো পরিবেশ আমি লিড করেছি সেখানে। এনিওয়ে, তো ওইখান থেকে আমাকে জাম্পিং দিয়ে এখন পর্যন্ত তো আমি কীভাবে আমি যে স্থির আছি, ভালো আছি, আপনারা তো সেটা চিন্তা করতে পারছেন না। আপনারা বলেন যে হয়তো ইমদাদ ভাই, কী রে ইমদাদ ভাই এত ভালো একটা মানুষ, উনি এসে দিকে এখানে গান গায়। আদি ভাই গান তো একটু মনের আনন্দের জন্য করে ভাই গাই, ভিতরে যে কতটা কষ্ট সেটা তো আমি বুঝতেছি। হ্যাঁ, এই যে আপনি দেখেন আমার এটা দুধের বাচ্চা, আজকে এতটা দিন ধরে আমি বাচ্চাটা দেখতে পারতেছি না, কথা বলতে পারতেছি না, বাচ্চাটার ছবি দেখি না, এটা ভিডিও দেখি না। এই হারামির বাচ্চারা আমার এই বাচ্চাটার বন্ধু একটা ইগো না। হ্যাঁ, আরে বাবা, তাদের সঙ্গে আমার যদি বনাবনি না হয় তোর আর আমার ব্যাপার, বাট তুই আমার বাচ্চার সঙ্গে তো আমাকে ডিটাচ করার তো কোনো নাই, তাই না? এনিওয়ে, দেখি এখন তো আমি এতটা বিশৃঙ্খল অবস্থায় পড়েছিলাম, এত জন্য আমি কিছু করতে পারি নাই, ভেজালো পড়ে গেছিলি। এখন একটু স্থির হয়েছি, এখন আমি প্রয়োজনে আমি এখন কোর্টে যাব, আইনে যাব বাধ্য। ঠিক আছে, আমি তো দেশে চলে আসলাম, আমার বাচ্চার জন্য আমি আসলে দেশে আসতে পারি না একেবারে। অ্যাটলিস্ট বাচ্চার জন্য আমি এখান থেকে আমি আমার স্ট্রাগল করতেছি। তো প্রয়োজনে আমি আমার বাচ্চার জন্য আমি কোর্টে লড়াই করতে আমি এখন প্রস্তুতি নিচ্ছি। তো ঠিক আছে, দেখছেন কত সুন্দর, এই যে দেখছেন ইয়ের উপরে, এই যে নদীর উপরে যে গড়গুলো করছে ইয়ের উপরে। হ্যাঁ, খুব ফাইন লাগে না? এক্সিলেন্ট একটা দৃশ্য। যাই হোক, এই যে আমার এই বাচ্চাগুলারে যদি আমার বাচ্চাগুলার এখানে নিয়ে আসতে পারতাম, এদেরকে নিয়ে এসে মাঝে মাঝে ঘুরতে পারতাম, বেড়াইতে পারতাম, হাঁটাহাঁটি করতে পারতাম, তাদের কিন্তু মুক্ত চিন্তার বিকাশ কিন্তু এইভাবে হয়। মানুষ ছোটোবেলার থেকে একটা কথা আছে, 7 বছরে বয়সে কিন্তু মানুষের নলেজটা বেশি তৈরি হয়। কিন্তু আমার যে বয়সে আমার বাচ্চাকে সুশিক্ষা দেওয়ার কথা, হ্যাঁ, জীবন আদর্শ বাস্তবতা, তারপর অনেক কিছু শিখিয়ে তোলার কথা, এগুলো কিন্তু আমি আসলে পারছি না ওদের জন্য। যাই হোক, এই জন্যে আমার এখানে একটু বুদ্ধি করে চলে আসা, কষ্ট করে হইল যে ঠিক আছে, অ্যাটলিস্ট আমি আমার বাচ্চাগুলোরে মাঝে মাঝে আনতে নিয়ে এসে এখানে তাদেরকে আমার মতো করে আমি একটু গাইড করতে পারি, কিছু ভালো মন্দ কিছু শিখাইতে পারি, ঠিক না? তো আমি যেন আমার বাচ্চারা বড় হওয়ার পরে যেন যখন বুঝতে পারবে, তখন তো বুঝতে পারবে আমার বাবা কিন্তু চরম চেষ্টা করছেন, চেষ্টার কোনো রাখেন নাই। ঠিক আছে, এখন হয়তো তারা হয়তো বুঝতে পারতেছে না, কিন্তু তখন একটা সময় তারা বুঝবে যে আমার বাবা কি কষ্ট করছে তাদের জন্য শুধুমাত্র। হ্যাঁ, এবং আমার বাবা
আমাদের ভালোর জন্য, সুশিক্ষার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু। হ্যাঁ, আমার নানার বাড়ি কী করতাম, ওরা আমাদেরকে ছোটোবেলায় দিয়ে করে আরও আমাদেরকে নষ্ট করে দিত। কিন্তু আমার বাবা চাচ্ছিল, আমার বাবা আমার প্রকৃত বন্ধু ছিল, প্রকৃত অর্থেই আমার বাবা, আমার ফাদার আমার ভালো চেয়েছিলেন। এই জন্যই ছোটোবেলা থেকে চেয়েছিলেন যেন আমরা নৈতিকভাবে গড়ে উঠে, আদর্শিকভাবে গড়ে উঠে, জীবন জীবিকায়, দুনিয়া আখিরাতের জন্য সকল ক্ষেত্রে আমরা উজ্জ্বল হয়ে গড়ে উঠতে পারি। এইভাবে আমার বাবা চেয়েছিলেন। কারণ আমরা একটা সেকেন্ডের পর্যন্ত চিন্তা করি যে আজকে আমি একটা সেকেন্ড আছি, একটা সেকেন্ড পরে আমি দুনিয়াতে থাকবো কিনা, সেটা কোনো নিয়ে নেই। হ্যাঁ, তো ম্যান ইজ মর্টাল, দ্যাট মে কাম টু ম্যান ইন এনি টাইম, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। ঠিক আছে, তা আমাদেরকে মরণ তো মানুষ মরণশীল, ঠিক আছে, আমরা সুস্থ আছি, স্বাভাবিক আছি, আমরা আশা করতেছি আমরা অনেক দীর্ঘ টাইম আমরা বাঁচবো ইনশাল্লাহ। হ্যাঁ, বাট আমার তো যখনই আমার সময় আছে সেই সময়টাকে আমার প্রপারলি কাজে লাগাতে হবে। আমার সময়কে মিসইউজ করা যাবে না। তারপর ক্ষমতা থাকলেও ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এগুলোর থেকে আমাদের থাকতে হবে। দেখছেন এই যে গাড়িগুলো যাচ্ছে, কোথাও একটা আসলে কালো নাই, মানুষ নেই, সবগুলো সাধু এবং ভদ্র মানুষগুলা। এখানে কত সুন্দর পরিবেশ। এই যে বাসা একদম কাছাকাছি, এগুলা 10 মিনিট 15 মিনিট হাঁটাহাঁটি করলেই চতুর্দিকে ছোটো ছোটো শহর, খুব ফাইন, নাইস অ্যান্ড ফাইন প্লেস। আর এই যে বললাম না, আমি আমার লাইসেন্স পেসেন্স নিলে দেখা গেলো আমার জব টব দরকার নাই, আমি এই সব একটা অফিস নিয়ে, একদম একটা বিল্ডিং ভাড়া নিয়ে এটা আমি আমার নিজে অফিস করে বসে গেলাম। দ্যাটস ইট। হ্যাঁ, এখন এগুলো তো হয়ে যেত এতদিনে যদি একটা ম্যাডাম পাইতাম, সুশিক্ষিত, বুঝদার, সাব্যস্তের, দুজন মিলে অনেক কিছু করে ফেলাইতাম আসলে। ঠিক আছে, তো ওই রকম দায়িত্বশীল মানুষ পাই নাই। ভালো কিছু করতে পারলে, করতে চেষ্টা করলে উল্টা আরও জ্ঞানার শুরু করি। তো এই জন্য হচ্ছে সব কিছু। দেখছেন এই যে ফায়ার স্টেশন, এটা পাশে। হ্যাঁ, এই যে আমি আবার চলে আসলাম এখানে, আমি এখন চলে যাব আমার গাড়ি করে। এই দেখছেন চতুর্দিকে অফিস টফিস, কোনো কিছুর কোনো অভাব নাই, বুঝতে পারছেন? এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এই যে চলে আসলাম, গাড়িতে উঠি গেলাম। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সাই, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যারো, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বিনে কেহ নাই আমার, তুমি বিনে কেহ নাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া। হ্যাঁ, ঠিক না? দুনিয়াটা কিসের জন্য? এত যত্নে গড়াইয়াছেন সাই, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যারো। এই যে আমি গাড়ি স্টার্ট দিলাম, লাইটে সিগন্যাল দিলাম, দেখলাম কেউ আছে কিনা, নাই। এবলা আমি যাইতে পারি রে। হ্যাঁ, এটা ওয়ান ওয়ে রোড। আমাকে এদিকে ঘুইরা এই যে ওই যে লেকটা আছে না, ওইদিকে আপনি দেখতেন না, আপনারা তো ক্যামেরাটা আমার দিকে, এই যে আমার লেকের দিকে আসছি, এদিকে ঘুরে আমি আমার বাসার দিকে চলে যাব। ঠিক আছে, এই যে আবার সিগন্যাল দিলাম, স্টপ সাইন থামলাম, গাড়ি একটা আসতেছে, ও চলে যাক, তারপর আমি যাব। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে সাগর এসে মিশে গেছে। আসলে এটা কিছু না, আমরা কোনো শিল্পীর কিছু না, কিন্তু ওই যে মন করলে যে করা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু মনে রাখবেন এগুলা কিন্তু শরীর সুস্থ রাখে, মনটা ভালো রাখে। দুশ্চিন্তা, ওই যে অনেক হার্টের মানুষ দুশ্চিন্তা করতে করতে মানুষ হয়, এই জন্য মন করলে হাসার জন্য বা একটা আড্ডা এগুলো দরকার আছে, বিনোদনের দরকার আছে। আমি মাঝে শালি টালি কত কিছু ভালা পায়, গল্প গুজব কত কিছু করতে পারে, আমি আমার কিচ্ছু পাইছি না, এগুলো কিচ্ছু পাইছি না। মিটা কথা কোয়ার শালা পাইছি না, হালি পাইছি না। ঠিক আছে, এটা সব ক্রেজি টাইপের। ঠিক আছে,
এই জন্য এই মিষ্টি মিষ্টি শ্বশুর বাড়ির দিকে দিকে বিয়া করতে হয় রে। আচ্ছা যাই হোক, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে সাগর এসে মিশে গেছে। আহা ইট কামলা ইট বানাইয়া, চতুর্দিকে বাটা সাজাইয়া, মধ্য দোকানে দিলাই সরি দিলাই আগুন জ্বালাইয়া, আগুনে পুড়িয়া সরা মাটি হইয়া যায় আঙ্গারাম, আগুনে পুড়িয়া সরা মাটি হইয়া যায় আঙ্গারাম। তেমনি নিজে হইল আমার বেলায় রে, আমার অন্তরায়, আমার কলি যায়। বুজঙ্গি শিকারীর দল, জানি না রে গান আমি যে, মনে চাইলে যা মুখে দায় তাই তো গাইয়া ফালাই রে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই তাকো। এই যে পোস্ট অফিস আমার বাহার রয়েছে, ঠিক আছে, এই তো বাহার পোস্ট অফিস সব কিছুই আছে। বাচ্চারা স্কুলে যাইবো, গাড়ি আছে, স্কুলের গাড়ি আইয়া বাচ্চারা লইয়া যায়, টেনশন আছে। এরপরে বাই রাইড আছে, এখানে কাম কাজ যদি গাড়ি না থাকে, এখানে কোম্পানি বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন রাইড শেয়ারের সিস্টেম আছে। ওই যে ছোট ছোট বাস আছে, ওই যে বাংলাদেশে বলে না কোচ টাইপের ছোট ছোট বাসগুলো, ওইগুলো নিয়ে বাসা থেকে নিয়ে আপনার বাসাতে এনে ড্রপ করে দেওয়া যায়। কোন সুবিধাটা নাই বলেন? আমার মনের আকাশে আজ, এই যে কত সুন্দর পার্ক দিচ্ছে না বাসার পাশে, এই যে কত সুন্দর পার্ক, আমি আপনারা দেখাইতে পারতেছি না, দেখাই মনে, কারণ আমি ক্যামেরাটা মুভ করলে দেখাইতে পারতাম। আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা, তোমার প্রেমের আবেশে আজ নাম দিশে হারা। এই জীবনে তুমি ছাড়া আমি অসহায়, আমার মনে আকাশে আজ জ্বলে শুকতারা। এই তো আইয়া গেছি বাসায়, দেখছেন কতটুকু সময় আর লাগছে। এই যে দেখছেন বাসার আশেপাশে যে পরিবেশগুলো ভালো না? ভালোই তো, গরিবানা শুরুতে ভালোই আছি। থাকলাম আর আস্তে আস্তে বাসা, আস্তে আস্তে কিছু টাকা পয়সা আসুক, আস্তে আস্তে আরো কিছু রিপেয়ারিং করবো, আস্তে আস্তে কিছু মেজর যেগুলো করছি, ভালোই তো। না 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 না, তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন সবাই। এগুলা এমনি জাস্ট মজাদার ভিডিও করে থাকি আমি, জাস্ট ফানি ভিডিও, সো ডোন্ট থিঙ্ক আদার ওয়ে ব্রাদার, ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি, আন্ডারস্ট্যান্ড? ওকে। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এই যে আমি কিন্তু স্ট্রেট, এই যে আমার সামনে কিন্তু রাস্তা আছে, রাস্তায় পার্কিং করতে পারতাম, রাস্তায় আছে, বাসার ভিতর জায়গা আছে, এখানে পার্কিং করতে পারছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে অনেক কিছু কথা রয়েছে এখন। যারা আসলে আমার মতো, যারা একক ইনকামদারি, কষ্ট করতে, আমার মতো আসলে একক নাই বললে, আমেরিকান নাই, আমার মতো লেভেলে কেউ নাই, সবাই কিন্তু 2-4 জনের ইনকামই চলে। কারণ ইভেন কারো যদি আমার মতো বাচ্চা কাচ্চা যদি শুরু হয়ে থাকে তাও সমস্যা না, তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু উভয়ই কিন্তু এস্টাবলিশ। সো এর ক্ষেত্রে আমার মতো স্ট্রাগল, আমার মতো একা একা স্ট্রাগল কেউ করে দেয়। তারপর হচ্ছে যেটা হাজব্যান্ড ওয়াইফ হইলেও তার শ্বশুররা, মানে সে শ্বশুর শাশুড়িও কিন্তু এস্টাবলিশ, কিন্তু এগুলো কিন্তু
মানুষের দেখা যায় 60 বছর 65 বছর মানুষ, ওই যে বললাম না এখানে দেখতে না, এই যে সাদা যে ইয়েগুলা, ওরা রিটায়ার্ড কিন্তু রিটায়ার্ড হওয়ার পরে ওরা বিজনেস করে ফেলাইছে। ঠিক আছে, ঠিক অনেক বাঙালিও আছে এরকম রিটায়ার্ড জব বা ইয়ে করতেছে, পাশাপাশি কনসাল্টিং করতেছে বিভিন্ন। এই জন্য তো এডুকেশন একটা বড় ফ্যাক্টর কিন্তু, কারণ একটা লোক যিনি এত বড় জব করছে ইয়ে করছে, উনিও তো একজন সিপিএস সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, উনি তো জব রিটায়ারমেন্টের পরেও তো উনি একটা ফার্ম নিয়ে বসে বসে কাজ করবে, তাই না? হ্যাঁ, উনি একজন ভালো ডিজাইনার বা ডেভেলপার, উনি তো আর বসে থাকবে না। হ্যাঁ, এটা এই জন্য মেধাবী মানুষগুলো কখনো বসেও থাকে না, ওরা সারা জীবন আসলে দিয়ে যায়, ফিডব্যাক দিয়ে যায়। আর কিছু মানুষ আছে কিছু করতে পারে না, ওরা শুধু পাক 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 করতে পারে। তো যাই হোক, তো এই জন্যই কিন্তু ওরা নিজেরাও কিছু করতে পারে না, অন্যদেরকে কিছু করতে দেয় না, এটা হচ্ছে বড় বিগ ইস্যু। অন্যরা করতে গেলে সমস্যা সৃষ্টি করবে। হ্যাঁ, এই যে আমি অন্য জায়গায় চলে আসছি আমার মতো, আমার শ্বশুর সাহেব, তোমাকে কে বলছি তুমি নিউ ইয়র্ক ছেড়ে চলে যেতে? তোমার এত বড় সাহস! আমি কোথায় যাবো? এটা কি আন্নের ইচ্ছে আমি যাবো? হ্যাঁ, আমি আমার পোলাপুরের নিয়ে কই যাবো? এটা কি আপনার ইচ্ছা যাইমু? হু আর ইউ? আপনি আমার শ্বশুর মশাই হইতে পারেন, আপনাকে আমি রেসপেক্ট করি হাজারবার, তার মানে আপনি আমার ছেলে মেয়ের সবকিছুর লাইফ ধ্বংস করে দিতে পারেন না, আমার এন্টায়ার ক্যারিয়ার নষ্ট করতে। আপনি আমার ক্যারিয়ার অনেক নষ্ট করছেন, আপনাদের জন্য অনেক লুজার হয়েছি আমি, ঠিক না? আপনার যদি এত টার্মস এন্ড কন্ডিশন ছিল, তাহলে আপনি কেন দেশে যে আপনি বারবার ফুসিং করতেন বিয়ে দেওয়ার জন্য আপনার মেয়েকে? তখন কেন আপনি 1 টাকা কাবিনে আমার কাছে বিয়ে দিতে চাইছিলেন? তখন আমার খুব ভালো লাগছিল না আপনার? আরে এখন আইন আমার কুত্তার মতো আমার খাটতে খাটতে যখন আমার সে হিরোর মতো চেহারাও নাই, ইয়ে হয়ে গেছি পরিশ্রম করতে করতে, তখন আমার প্রতি আপনার ফিলিংসও নাই না? রে, আন্নাদের মতো বইয়া বইয়া আরামে বইয়া বইয়া খাইতাম আর সরকারি খাইতাম, তে তো আন্ডার সেরাটার ইরম হইল না। হ্যাঁ, আপনাদের কারণে তো প্রেশারে পইরা এই কষ্ট করতে হইল, লাইফটা এমন হইল। আর সবচেয়ে বড় জিনিস, যেটা কষ্ট বড় কথা না, দুশ্চিন্তা। আপনাদের জন্য আমার বাচ্চা কাচ্চা একখানে, আমার মা ভাই বোন একখানে, আমরা বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলভাবে আছি, ঠিক না? যাই হোক, এগুলা বললে আসলে এগুলা বললে লাভ নাই। চলে আসি বাচ্চাগুলো চলে আসলে আমি এগুলো মারতামও না কখনো। বাচ্চাগুলারে আমার পাশে নিয়ে আসতে পারলে আমার আই ডোন্ট হ্যাভ এ সিঙ্গেল সেকেন্ড আমার কথা বলার পর্যন্ত এগুলো আগ্রহ নাই, সময় নাই। এগুলো আমার ব্রেনটাকে ওরা লুজার করে দিচ্ছে এই দুশ্চিন্তা করাইতে করাইতে। কেন হচ্ছে? কারণ আমার তো বাচ্চা আমার পাশে নাই। যাই বলেন, আমার বেবি মানে আমার তো দে আর মাই ব্লাড। এটাকে আমি তো কোনোভাবেই সেটা তাদেরকে আমি অস্বীকার করতে পারবো না, তাই না? এই যে এদের জন্য আমার এত কষ্ট। তো যাই হোক, দোয়া করবেন, সব হবে ইনশাল্লাহ, সব ঠিকঠাক হবে। আর হচ্ছে যেসব জুলুম বা যেসব নির্যাতনকারীরা রয়েছে, অত্যাচারীরা রয়েছে, পাপাচাররা রয়েছে, তারাও অতি শীঘ্রই তারা নিপতিত হবে। তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে, 2 দিন আগে আর 2 দিন পরে ইনশাআল্লাহ। আর কিয়ামত তো অবশ্যই, সেখানে তো সবাইকে একদিন যেতেই হবে পরকালে, সেইখানে তো কোনো পার থাকবেই না, দুনিয়া তো পেতে হবে ইনশাআল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম, আপনারা আবার ঠিক বিরক্ত হয়ে না হয়ে যেন যান কথা শুনতে শুনতে। চলুন একটু গান গাই। কি গান গাবো? গানও তো জানি না, একটা গান গাই, ওকে? পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পরে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম, ভালোই হতো সেই। ভুলে গেছি, ও সরি, মনে হচ্ছে ব্রেন ঠিক থাকতো, কি টেনশন।
ভালোই হতো সেই দিনগুলি আজ ফিরে যদি পেতাম। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। হা 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 হা। পরে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম। ভালোই হতো সেই দিনগুলি আজ ফিরে যদি পেতাম। সেই তোমাকে পাবো নাকি আজ প্রাণের অনুরাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পরে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম। পরে কি মনে হবিগঞ্জের এই স্টাফ কোয়ার্টারের এই রোড, কত যে আপন ছিল আমার এই শৈশবে এই হৃদয়ে। পরে কি মনে হবিগঞ্জের ওই স্টাফ কোয়ার্টারের কে, ওই জায়গায় এই বকুল ফুলের যে গাছগুলো ছিল, শিউলি ফুলের গাছগুলো থেকে ভোর বেলা যখন, ফজরের সময়ে যখন আমি মসজিদেতে যেতাম, গাছগুলোর ফুল পরে রাস্তাগুলো ভরে যেত। পাশেই ছিল আমার তখন আমার স্বপ্নময় সাথী, যারি জন্যে আমি কেঁদেছি যুগ যুগান্তর ধরে। যাকে আমি হারিয়েছিলাম সেই শৈশবে, আজও আমার মনে সেই অপ্রাপ্তি, না দেখার সেই বাসনাটুকু রয়ে গেল। মৃত্যুর পূর্ব পর্যন্ত থাকবে আমার সেই বাসনা। যদি তুমি হে আল্লাহ কোনদিন আমায় দয়া করে বেহেশতে তুমি পাঠাও, তখনও আমি তোমায় বলবো ও আল্লাহ, আমার এই দুনিয়ার শৈশবের এই পছন্দের মানুষগুলোকে তুমি এনে দাও আমার পাশে। আমার 40 জন হুর তো আমি চাবো না তোমার কাছে, চাবো আমি মাত্র 3 জন মানুষকে আমি পাশে। এক হচ্ছে যে সেই স্টাফ কোয়ার্টারের সেই শৈশবের এই সেই সাথীকে, আরেকজন হচ্ছে সেই সেই মধ্য টাইমের এই পছন্দের মানুষকে, তার হচ্ছে সেই পাগলিকে যাকে নিয়ে এখনো চলছি। সেই পাগলিকে তুমি সুস্থ সবল স্বাভাবিক কইরা সেই দিন পরিপূর্ণ সুস্থ জ্ঞান বুদ্ধি দিয়া তুমি পাঠাইও মোর কাছে। ওহ,
আরে দুনিয়া, দুনিয়া তো সব শেষ, যদি না থাকে মনের মতো মানুষ পাশে রে। আরে দুনিয়া, এই দুনিয়া কত সুন্দর, যদি থাকে তোমার মনের মতো মানুষ পাশেতে। যদি না থাকে কোনো মনের মতো মানুষ পাশে রে, তাহলে তো এই দুনিয়া বড়ই বৃতারে, বড়ই কষ্টের রে, বড়ই অশান্তির রে। শত দুঃখ করো, কষ্ট করো, পেরেশানি করো রে, যতই শ্রম দাও, মেধা দাও, কিছুই আসে যায় না রে। যদি পাশেই থাকে মনের মতো একটি বন্ধু রে, সারাদিনের কর্ম শেষে যখন বিকেল বেলা রে ঘরে ফিরবে, তারই মিষ্টি চেহারা, নাদুস নুদুস মিষ্টি চেহারা যখন দেখিবে তুমি, সকল দুঃখ সকল পেরেশানি হয়তো হইয়া যাইবে শেষ। হায় রে হায়, হায় রে হায়, হায় হায়, মনের মতো মানুষ কোথায় গেলে পাবারে। হায় রে হায়, হায় হায়, মানুষ আছে সামনে পিছে, ডাইনে বাইরে, চতুর্দিকে যেদিকে তাকাই আমি রে, চতুর্দিকে মানুষ আছে, মানুষেরও নেই তো অভাব, মানুষেরও নেই তো অভাব রে। বাটে লক্ষ লক্ষ মানুষেরও ভিড়ে আমার মনের মতো একটা মানুষ নাই। আয় রে, মনের মতো একটা মানুষ নাই, কোথায় গেলে পাবো আমি মনের মতো মানুষ রে, মনের মানুষ ছাড়াই আমি আজ বড় অসহায়। ওকে না, অনেক ডং করছি, অনেক মজা করলাম। ভালো থাকেন, মানুষ টানুষ থাকলে তো আরো ভালো হইতো। বাঙালি টাঙ্গালিরা কিছু চলে আসেন এখানে, খুব আড্ডা টাড্ডা দেওয়া যাবে, আনন্দ করা যাবে। আর যদি আমার জন্য কোনো সুন্নতি তরিকা, যদি কোনো ভালো কোনো মেয়েটে পাওয়া যায় তাহলে আমার দিয়ে দেন। হ্যাঁ, ধর্মীয় তরিকায় বিয়ে শাদী কইরা ফেলাই, এটা তো জায়েজ আছে, যেহেতু এইখানে 2 বিয়ে করা যায় না। এখন একটা পাগল মহিলা নিয়ে আমি কিভাবে জীবন কাটাবো? হ্যাঁ, অত ওর জায়গায় ওর বাবা মামার নিয়ে চলছে, কোনো রকম চলছে। কারণ আমার তো খুব কষ্ট হচ্ছে, আমি তো খুব স্ট্রাগল করতেছি। এখন আসলে এই দেশে যে এই রেজিস্ট্রি বেস্ট এগুলো নাথিং, বুঝছেন? আসলটা হচ্ছে এই দেশে তো ওরা তো এমনি চলতেছে গার্লফ্রেন্ড নিয়ে নিয়ে, কিন্তু আমি তো মুসলিম, আমি তো আমার ধর্ম মেনটেন করি, আমি তো পারবো না ভাই। হ্যাঁ, আমি তো ওইভাবে যদি চলতাম, আমি তো ব্যাপার ছিল না এগুলো, আমি যে কোনো সময় আমি করতে পারতাম। কিন্তু কেউ দেখলো না, আমার তো আল্লাহ দেখেন, ওনাকে তো আমার জবাব দিতে হবে। আই হ্যাভ টু ডাই ওয়ান্স এ ডে, আমাকে একদিন না একদিন মরতে হবে, ঠিক আছে? তা আমি ইলিগেল ভাবে যদি একটা কিছু করি তাহলে আমার কি হবে? আর দিস ইজ নট লাইফ, পিচ অফ লাইফ, এটা জীবনের সুখময় জীবন না। আপনি কোনো হারাম কোনো কিছুতে কোনো জীবনে সুখ আনতে পারেন না। সুখ আসে সবসময় যখন আপনি সততার মতো থাকবেন, হালাল উপায়ে চলবেন, আদর্শিক জীবনযাপন করবেন, তখন আপনার জীবনে সুখ আসবে, ঠিক আছে? শত কষ্টের মধ্যে আপনার একটা সুখ থাকবে ইনশাআল্লাহ। তো আমি যে ছেলে, আমি তো জীবনে কাউকে কখনো কোনো ঠকাই নেই বা কোনো ক্ষতি করি নাই কারো, ঠিক আছে? হয়তো আমার সম্পর্কে জানেন না। হ্যাঁ, আমি আমি এইখানে যেহেতু একটা আইনগত ঝামেলায় পড়েছি, এখানে আমি ধর্মীয়ভাবে বিয়ে করলে কি হয়? কিছু তো হয় না, কিন্তু আমি বুঝলে কি হবে? কিন্তু যিনি বিয়ে বসবেন তিনি তো বুঝতে হবে। তিনি যদি বুঝেন না ভাই, আপনি ডিভোর্স দেন, ডিভোর্স না করলে তো আপনাকে বিয়ে কাছে আসতেই পারবো না। আরে ভাই, আমার বউ বাচ্চা তো আমার পাশে থাকতেছে না, এখানে আমার তো অন্য জায়গায় থাকতেছে, ওর মা বাবাদের সাথে থাকতেছে। তা আমি আলাদা সেপারেট থাকতেছি, তো এখানে তো আমার রাইট আছে বিয়ে করা। তো এটা ডিভোর্সের কি আছে না আছে? তো সে তো আলাদা থাকতেছে, শি ইজ নট নর্মাল, সে তো অস্বাভাবিক, ঠিক না? সে অস্বাভাবিক দেখেন না? এখন আমার নিজে বন্ধু আমি অস্বাভাবিক হয়ে যাচ্ছে, আমি দুশ্চিন্তা করতে করতে আমারই এখন মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আমি কতদিন ভেবে থাকবো? তো এই জন্য বলতেছি, এগুলো আপনারা কেউ মানে মুখে মুখে ধর্মীয় বলেন, ইসলামিক মাইন্ড বলেন, কেউ প্রকৃত অর্থে কেউ ইসলামিক মাইন্ডের না, বুঝছেন? ইসলাম কিন্তু বিয়েকে এত জটিল করে না, আপনারা আমাদের এই সমাজের মানুষগুলো এই বিয়ে শাদীকে এত জটিল করতেছেন, ঠিক না?
হ্যাঁ, আপনি শত রেজিস্ট্রারি কইরা শত কইরা বিয়ে করে তো বিয়ে ছুটতেছে, কত শত শত বিয়ে কোটি কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করে এগুলো হইতেছে না, ডিভোর্স হইতেছে না। আর এই আমেরিকা লন্ডন কেন, বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ বিয়ে ডিভোর্স হইতেছে কেন? আপনারা এইগুলো বাদ দেন, সুন্নতি তরিকে বিয়ে শাদী করেন, ইসলামী জীবনযাপন করেন, সুন্নতি তরিকে বিয়ে শাদী করেন, সুন্দর হবে জীবন, অনেক সুখ হবে, আল্লাহর রহমত আসবে ইনশাল্লাহ, বুঝছেন? তা আমাকে একটা সুন্নতি তরিকায়, একটা ধার্মিক, একটা আল্লাহওয়ালা, পরহেজগার, হ্যাঁ, একটা পর্দানশীল, হ্যাঁ, একটা শান্ত শিষ্ট নম্র ভদ্র অমায়িক অত্যন্ত সুন্দর মনের, সুন্দর সুশ্রী চেহারার, কারণ আমি কাউকে করি না, আপনারা অন্যভাবে নেবেন না, কারণ আমি সুন্দরটা চাই, কারণ আমার মন হচ্ছে যেটা আমি খুব পবিত্র থাকতে চাই, সৎ থাকতে চাই। কারণ আমার ঘরে যদি আমার একটা সুন্দর বউ থাকে, তাহলে তো আমার অন্য একটা রাস্তা দিয়ে একটা সুন্দর মেয়ে গেলো বা গেলো, তখন তো কখনো আমার হবে না, ঠিক না? বা আরেকজনে একটা দেখা গেলো একটা যে কোনো একটা ছেলে, একটা যেসা একটা ছেলে, অনেক সময় মনে হয় না যে এমন একটা ছেলে, একটা রাফ অ্যান্ড টাফ একটা ছেলে এত সুন্দর একটা বউ বিয়ে করছে, একটা ভালো একটা মেয়ে বিয়ে করছে, তখন আমাদের অনেক সময় আফসোস হয়। কিন্তু আমার ঘরে যদি একটা সুন্দর বউ থাকে, মনের মতো একটা ভালো বউ থাকে, রানী থাকে, তাহলে কিন্তু আমার এই আফসোসটা আসবে না। তখন আমার কাজকর্ম, উৎসাহ, উদ্দীপনা, আমার উন্নয়ন, অগ্রগতি সব কিছু আরও অনেক ভালোভাবে হইতো, অনেক কিছু হইতো, ঠিক আছে? তো এটা আপনারা বিষয়গুলো অ্যানালাইসিস করবেন। আমি কিন্তু হয়তো হাসিয়া ঠাট্টা করে কথাগুলো বলি, আপনারা এগুলো তো ফানি ধরতে পারেন না, বি সিরিয়াস। হ্যাঁ, তো দেখেন, এমন একটা ধার্মিক, একটা পরহেজগার মেয়ে দেখেন, আমি সামনে যাই এমনি, আমি অনেক কিছু কথাবার্তা বলি না, আমার ভিতর আমাকে জানেন না, আমার নিয়ে আপনারা ইস্তেখারা করেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমি চোর না, বাটপার, চিটার না, বদমাইশ না, ঠিক আছে? না আমি কেমন চলি না চলি, আমার চলাফেরা কেমন, মন মানসিকতা কেমন, আমার আত্মা কেমন, আমার দেশপ্রেম কেমন, আমার রীতি আদর্শ কেমন, ইস্তেখারা করেন ইনশাল্লাহ। তো করেন, আমার একটা ভালো একটা মেয়ে দেন, দোয়া পাবেন, যারাই দিবেন দোয়া পাবেন। আমার মনের মতো, বয়সটাও একটু কম হইতো, সুন্দর সুন্দর হইতো, হ্যাঁ, সুন্দর সুন্দর সুশ্রী চেহারার, একদম মিষ্টি মনের, হাসি খুশি, প্রাণচঞ্চল একটা মেয়ে, ঠিক আছে? তারে এক দেখা মাত্র আমার দুনিয়ার কষ্ট আমি ভুলে দিতাম, এরকম একটা সুন্দর একটা মেয়ে হইতো, ঠিক আছে? খালি সুন্দর চেহারার না, সুন্দর মনেরও একটা মেয়ে হইতো। আল্লাহ, তুমি আমার আশাটা পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ, আমি আর কত করতাম, আর যদি আশা না করো তাহলে আমি আমার ফাঁকলিরে তুমি সুস্থ করে দাও, তাহলে দুইটা কথা, ঠিক আছে? আমি বিয়ে করতাম না, তাহলে আমার ফাঁকলিরে, আমি যে মহিলারে বিয়ে করছিলাম, ওই মহিলারে তুমি সুস্থ করো, ওই মহিলারে তুমি একদম সুস্থ করে আমার মনের মতো তুমি বানাই দাও, তাহলে তো আমার বিয়ে করার দরকার নাই, ঠিক আছে? ওই তুমি এই করো, আর না হইলে তুমি আল্লাহ, তুমি আমার একটা ভালো মেয়ে আইনা দাও, মনের মতো একটা মেয়ে আইনা দাও আল্লাহ। হ্যাঁ, তাইলে আল্লাহ হুম্মা আমিন। তো আশা করি আপনারা যারা মুমিন মুসলমান, আন্তরিক যারা ধর্মপ্রাণ মুসলমানরা, আপনারা বুঝবেন আমার কষ্ট, চেষ্টা করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। এই তো আড্ডা স্থলে তোলে পিজা খেলাম, ঘুরলাম, বেড়াইলাম, ড্রাইভ করলাম, আবার অনেক গল্পগুলো করলাম, তাই না? তো আমার জন্য দোয়া করবেন। ভিডিওগুলো যখন ব্যস্ত থাকবেন তখন দেখা যায় না, যখন একটু ফ্রি থাকবেন, একটু রিল্যাক্স মুডে দেখবেন। ওকে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। আর আপনাদের কারো যদি একটা কথা বলে রাখি, কারো যদি কোনো দরকার হয়, ওয়েবসাইটের দরকার হয়, বলবেন, আমি ওয়েবসাইট করে দেবো। ওয়েবসাইট বলেন, আমি যে কোনো কাজ, সেটা হচ্ছে ধরেন আপনার একদম কম পয়সার মধ্যে যদি চান, তাহলে সেটা হচ্ছে যেটা ওই যে ওয়ার্ডপ্রেসের কাজ, জুমলার কাজ, ম্যাজেন্টোর কাজ, ওয়েস কমার্সের কাজ, হ্যাঁ, টেমপ্লেট এডিটিংয়ের কাজ। আর যদি একটু ভালো ভালো কাজ চান, সেগুলো একদম কর্পোরেট যে ওয়েবসাইট, সেগুলো একদম ফুল ডিজাইন করে, ফুল কোডিং করে, সেগুলো যে কোনো কাজ আপনারা করতে পারেন। বাট এইগুলো এভরিথিং ডিপেন্ড আপস টু ইয়ার পেমেন্ট, আপনার পেমেন্টের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? আর আপনাদের কোনো ইমিগ্রেশনের কাজ টাজ হলে এগুলো আমি করে দিই। আমি কোনো এখন আমার বাসা থেকে কাজ করি, হ্যাঁ, তো আমি আমার পার্ট টাইম ফাঁকে বাকিগুলো করি। আর এগুলো আমার আমেরিকার নিউ ইয়র্কে বসে কাজ করতে হবে এমন কোনো দরকার নাই। যে কোনো জায়গায় বসে আপনাদের যদি কোনো সিটিজেনশিপের অ্যাপ্লাই থাকে, বা অন্যান্য কোনো ধরেন স্পাউসের জন্য অ্যাপ্লাই করা, ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করা, ঠিক আছে, ভিসা করা, বা আপনার গ্রিন কার্ড এক্সটেনশন করা, এই ধরনের কাজটা যে কোনো যদি হয়, তা আপনারা আমার সঙ্গে বাঙালিরা যে দেশি যারা, তারা কন্ট্যাক্ট করতে পারেন। তারপরে আপনাদের ইয়েগুলো আমি আমার দূর থেকে করে দেব। তবে আমি অনেকে কাজ করে দিয়েছি ভাই, আসলে একদম ফ্রি কাজ করে দিই। আমাকে একদম, আমি অবশ্যই আমার দেশের মানুষের প্রতি আমার আন্তরিকতা আছে, তবে আমাকে একদম কেউ ঠকায়েন না। কারণ আমি তো দেখছেন, আপনাদের মতো আমি রেডিমেড কোনো সহায় সম্পদ কিচ্ছু পাইনি। হ্যাঁ, বাপ দাদা রেডিমেড, তারপরে না হরি আপনাদের স্ত্রী, সন্তান সব এস্টাবলিশ, ঠিক আছে? চতুর্দিকে টাকা আসতেছে, আমার একক ইনকাম, আমার কষ্ট করতে হচ্ছে অনেক। অতএব আর আমার টাকাগুলো রুজি করলে কিন্তু আমার টাকা কিন্তু আমি নীরবে অনেকে বাইটটা দেই, কিন্তু এগুলো আমি বলি না, আমি অনেকে করি, হেল্প করি। তো এই জন্য আমার ঠকাইন না আপনারা। আপনারা কাজ টাজ করাইলে আমার টাকা দিয়েন,
টাকা দিয়েন বলতে আমি বলি না আমার কি বেশি দেওয়ার দরকার নাই, কম দেওয়ার দরকার নাই, অন্য জায়গায় যেটা দিবেন সেই টাকাটা আমার দিন। কিন্তু অন্যরা টাকা পয়সা নিয়ে মানুষ কিন্তু অনেক ভালো খাতে খরচ করে না, কিন্তু আমি অনেক ভালো খাতে খরচ করি। ঠিক আছে, মানুষ শুধু ধন সম্পদ, ব্যক্তিগত ধন সম্পদ বাড়ানোর জন্য ব্যস্ত, তারপরে ব্যক্তিগত অবস্থান সৃষ্টি করার জন্য ব্যস্ত। হ্যাঁ, মানুষের যে অনেক আত্মীয় স্বজন বিপদগ্রস্ত বা অনেক মানুষ যদি হয় এগুলা মানে করেও, অনেকে করে লোক দেখানো, অনেক করে হ্যাঁ দেখাইয়া। আসলে আমি আই এম নট সাচ টাইপ অফ পিপল, সাচ টাইপ অফ ম্যান। সো দ্যাটস ওয়াই ধরেন আমার অনেক কাজ নীরবে চলে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, ওই যে বললাম না আমার নানা অনেক কিছু করে গেছেন, মসজিদ, মাদ্রাসা, তারপরে স্কুল, তারপরে ধরেন ঈদগাহ, এতিমখানা, অনেক কিছু করছে। একটা কিছুতে আমার নানার নাম নাই। আমি একটা মসজিদে গিয়েছি, যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব এসে আমার সঙ্গে বাংলাদেশে কুলাকুলি শুরু করছে। কুলাকুলি করে বলতেছেন এমনি এমনি, কি অবস্থা, আপনি তো অমুক সাহেবের ছেলে, আপনার আম্মার নাম অমুক, তারপর আপনার আব্বার নাম অমুক, হ্যাঁ আমরা তো খুব গর্ব করি আপনার আব্বা অমুক। কেন? তারপরে বলতেছে যে এই মসজিদে 20টা ফ্যান আছে, 20টা ফ্যানই আপনার আম্মা দিয়েছেন। অথচ আমি আমার মায়ের সন্তান, আমার মা আমাকে কখনো এগুলো বলেন নাই, অমুক জায়গায় এটা, অমুকে এইটা পাইছে, অমুকে এইটা পাইছে, কখনো আমার মা সন্তান আমি পর্যন্ত জানি না আমার মা কোথায় কি দান করাত করেন। আমার আপন ভাই, আমার মেজো ভাই, হ্যাঁ শুনেন, আমাদের অনেক আত্মীয়স্বজন আছে, আমি যেমন আমেরিকাতে, আমাদের অনেক আত্মীয়স্বজন লন্ডন আমেরিকাতে, যারা ধরেন আমরা যাদেরকে অনেকে পড়াশোনা করাই দিছি, পড়াশোনা করাইয়া বা অনেককে আমরা অর্থনৈতিক সাপোর্ট ছোটবেলার থেকে দিচ্ছি, হ্যাঁ তাদের পরিবার পরিজনকে দিয়া তাদের ছেলে মেয়েদের যারা বিয়ে হয়েছে, এরার পর্যন্ত এখন 8 তলা 10 তলা বিল্ডিং বাংলাদেশে, লন্ডন আমেরিকাতে ওরা 2টা 3টা বাড়ি। হ্যাঁ, অথচ আমরা সারা জীবন করে গেছি, আমরা গন্ডাই বাড়ি না, দেখেন না বাঙ্গা ডুঙ্গা একটা গড়াইয়া উঠছি, এটাও আসতেছে, এটাও রিপেয়ারিং করতেছে ধীরে ধীরে, টাকা নাই। হ্যাঁ, কত সমস্যাগ্রস্ত। মন থাকলে কি হয়েছে, আমার দেখেন আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান, বাসা সৈনিকের সন্তান, ঠিক আছে, আমার কিন্তু অনেক কিছু করার ছিল। হ্যাঁ, এবং আমি আমার বাবা একজন পজিটিভ রাজনীতি করে গেছেন সারা জীবন। হ্যাঁ, আমি সারা জীবন পজিটিভ রাজনীতি করছি, কখনো আমরা রাজনীতির অপব্যবহার করে, ক্ষমতার ব্যবহার করি কোনো দিন, কিন্তু 1 টাকা টেন্ডারবাজি করি না, চাঁদাবাজি করি নাই, মাস্তানি করি নাই, কিচ্ছু করি নাই, সৎ আদর্শিক জীবনযাপন করছি। হ্যাঁ, এবং আমরা যে কাজ করি এগুলো মন থেকে মানুষের উন্নয়নের জন্য কাজ করছি। দেশে বহুত মানুষকে আমি সরকারি চাকুরি, বড় বড় আমার সঙ্গে অনেক মিনিস্টারদের পার্সোনালি সম্পর্ক ছিল, আমি অনেককে সরকারি চাকুরি পর্যন্ত দিয়ে আসছি বাংলাদেশে এক সময়, কিন্তু কারো কাছ থেকে 1 টাকা আমি জীবনে নেই নেই, 1 টাকা নেই নাই। তারা যে চাকরি করতেছে, তারা যে আজকে এখন কোটি কোটি টাকা পেনশন পাবে, হ্যাঁ তাদের ফ্যামিলি ডেভেলপ হবে, তখন আমরা কিন্তু এগুলো চিন্তা করি না। আমাদের যথেষ্ট যোগ্যতা ছিল কিন্তু, ঠিক না, আমি ওই যে বললাম না আমার অনেক ট্রেনিং করা ছিল, আমাকে এমনও দেখা গেছে বিভিন্ন সরকারের, বাংলাদেশ সরকারের অনেক সচিব লেভেলের লোকগুলা, যখন আমি বিভিন্ন প্রজেক্টে যেতাম, বিভিন্ন প্রকল্পের ট্রেনিংগুলোতে বিভিন্ন পার্টিসিপেট করতাম, আমার ভালো পার্টিসিপেশন ছিল, আমার অংশগ্রহণ বলেন, এখানে আমার যে আন্তরিকতা ছিল সবকিছু যথেষ্ট খুব আন্তরিকভাবে আমি করতাম, যার ফলে ওরা আমার প্রতি সন্তুষ্ট হইতো। সন্তুষ্ট হওয়ার পরে তারা উইদাউট সার্কুলারে পর্যন্ত অনেক গভর্নমেন্ট জব আমি অফার পাইছি। ইউ কান্ট ইমাজিন দিস, সার্কুলারের মাধ্যমে সব জব হয় বাংলাদেশে, কিন্তু আমি উইদাউট সার্কুলারে অনেক জবের আমি অফার পাইছি। হ্যাঁ, ওরা প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ইয়ের মাধ্যমে দেখা গেলো ওরা পরে একটা সার্কুলার জারি করে আমার করে নিল, আমার আগেই ওরা বলছে, এমন পর্যন্ত এটা চিন্তা করতে পারবে না। বাট আমার স্বপ্ন ছিল, কেন এগুলো আমি পাশাপাশি করতাম, আমার পড়াশোনার পাশাপাশি অনেক প্রজেক্ট আমি ট্রেনিং করছি, ট্রেনিং করাইছিও অনেক জায়গাতে, আমি ইনস্ট্রাক্টর হিসাবে সরকারের বিভিন্ন প্রকল্পে আমি ক্লাস করাইছি। বাট আমার ইচ্ছা ছিল যেটা ভাই, আমি আজকে যদি একটা ভালো মনের মতো মেয়ে বিয়ে করতাম, আজকে সে যদি আজকে আমার মনের মতো সুরবিরে আমি পাইতাম, মনের মতন একটা শিক্ষিত জ্ঞানী একজন ভালো একজন অ্যাডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারি লেভেলের মেয়ে, তো এই ধরনের মেয়ে যদি আমার শিক্ষা দীক্ষা, যে জ্ঞান বুদ্ধি সব কিছু ছিল, এইরকম একটা মেয়ে যদি থাকতো, তাহলে আজকে আমার লাইফে এই যে আমার চেহারারও এই অবস্থা হইতো না, আমার চেহারাটা ঝলঝল করতো, আমার সুখে শান্তিতে, আমার শরীর বলেন, স্বাস্থ্য বলেন, এইগুলো তোমার দুশ্চিন্তায় কষ্টেই কারণ এইগুলো হয়েছে। হ্যাঁ, তখন আজকে আমার সবকিছু হিরোর মতো থাকতো। তারপরে আমার অর্থবিত্ত, আমার যেসব ট্রেনিং প্রকল্প প্রজেক্ট করছিলাম সরকারের, বাংলাদেশ ব্যাংকের ইএফ ইউনিটের লোন টোন নিয়ে এসে প্রজেক্ট কইরা আমি বিলিয়ন টাকার প্রজেক্ট হালালভাবে করতে পারতাম, সৎভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতাম। আজকে আমি পার্লামেন্ট মেম্বার থাকতাম, নট অনলি পার্লামেন্ট মেম্বার, অ্যাটলিস্ট ফুল মিনিস্টার না থাকি, অ্যাটলিস্ট মিনিমাম স্টেট মিনিস্টার থাকতাম, হ্যাঁ বাংলাদেশে। এই যে ইয়েগুলা, এবং আমার মতো একটা ছেলে থাকলে, বাংলাদেশে থাকলে, আপনারা আমাকে কেউ আবিষ্কারই করতে পারেন কত কাজ যে আমি করতাম। এই যে পরবর্তীতে বিভিন্ন এই যে মিল্ক বিটা কাদের প্রকল্প, এগুলো সমবায়ের প্রকল্প, ঠিক আছে, আমি দেশে না, আমি যদি এখানে আমেরিকা না আসতাম, আমি মিল্ক বিটা ডাইরেক্টর থাকতাম, তাই না, অনেক আগে এগুলা। তো এই যে ধরেন এইসব প্রজেক্টগুলো আমি ডেভেলপ করতাম, গ্রামীণ অর্থনীতিকে ডেভেলপ করতাম, আমি সমবায়ের ভিত্তিতে সমস্ত বাংলাদেশের চেহারা আমি পাল্টাই দিতে পারতাম, ঠিক আছে।
তারপরে এই যে বিশেষ করে ঘরে ঘরে ছোট ছোট প্রকল্প, ক্ষুদ্র প্রকল্পগুলো আমি হাতে নিতে পারতাম। তারপরে মানুষকে দিয়ে ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প বিভিন্ন উদ্যোগ নিতে পারতাম। এখন আমার মতো ছেলেটা, যে ছেলেটা অনেক উদ্যোক্তা হওয়ার কথা ছিল, হ্যাঁ, এবং আমি তো এত ফান্ডিং তো আমি করতে পারতাম না। তখন আমি যদি আজকে সরকারের মিনিস্টার থাকতাম, তখন আমি সরকারিভাবে তখন অনেক উদ্যোগ নিতে পারতাম, মানুষের গণমানুষের প্রকৃত উন্নয়ন আমি করতে পারতাম। কিন্তু এগুলা আমার পক্ষে সম্ভব হইতো দেশের যদি আমি পার্লামেন্টারিয়ান থাকতাম এবং যদি মিনিস্ট্রিতে থাকতাম। কিন্তু ঘটনা হচ্ছে আমি এই যে এখানে এমন একটা জায়গাতে বিয়ে করছি, মানুষ বিয়ে শাদী করার পরে মানুষের ছেলেদের যদি ভালো ছেলে হয়, শ্বশুর শাশুড়িরা এগিয়ে দেয় তাদেরকে। কিন্তু আমি কখনো দেখি না আমি এমন একটা শ্বশুর বাড়িতে এসে পড়ছি। তোমরা তো আগে বলা উচিত ছিল যে আমার মেয়ে এইরকম, আমার মেয়ের জন্য কোন ধরনের একটা ছেলে উপযোগী। তোমরা আমার জীবন তো এইভাবে নষ্ট করার কোনো অর্থ ছিল না ভাই। আমি তো ছোটবেলা থেকে প্ল্যান ওয়াইজ আমি পড়াশোনা করছি, প্ল্যান ওয়াইজ আমার প্রত্যেকটা ট্রেনিং আমি করছি, প্ল্যান ওয়াইজ আমি আমার জীবনটাকে সাজাইছি। এখন প্ল্যান কইরা যখন আমি আসছিলাম, তখন তোমরা যুগের মতো লাগছো আমার কাছে বিয়া দেওয়ার জন্য। 1 টাকা কাবিনে নিয়ে তোমার মেয়েরে আমার কাছে বিয়া দিতে ভালো কথা, কিন্তু তোমার মেয়ে যে এখন আমার যে চিন্তা চেতনা তো দারো কাছে না। সে আমি আকাশ বললে সে বলে পাতাল, সে তো আকাশ আমার কর্তার অর্থবর্তই বুঝে না। হ্যাঁ, এই যে এত ব্রেইন শর্ট একটা মহিলা নিয়ে আমি পড়ছি, এটা যে আমি কত লাইফে সাফার করতেছি। মানুষের ফ্যামিলিতে মানুষ যখন নির্বাচন করে, হ্যাঁ, কখন এমপি নির্বাচনের আসে, প্রচারণা করতে হবে, কখন পোস্টারিং করতে হবে, কখন যে কাজ করতে হবে ফিল্ড লেভেলে, তারপরে মানুষ নিজে ব্যস্ত থাকলে তার ফ্যামিলির মেম্বারগুলো পর্যন্ত তাকে টাইম দিচ্ছে। হ্যাঁ, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, ইয়ক বলেন, এমনিতে মানুষ দেশে এগিয়ে হচ্ছে, রাইজ করতেছে না। এইখানে এই যে আমি ইয়েগুলা জনতাগুলো ফ্যামিলি নিয়ে পড়ছি, ওরা তো কোনো কিচ্ছু এগুলা বুঝতে রাজি না। এগুলা হচ্ছে এগুলো আসবে আমেরিকাতে আইসে রেস্টুরেন্টে পারলে এগুলো জব করবে। এগুলো এখন কড়া হয়েছে, এখন নতুন হয়েছে একটু কড়াকে পুলিশে চাকরি ঢুকছে, আর শরীরে এমন তেল বাঁধছে, মনে মনে ভাবসাব আর আজীবন হইতে পারে রেস্টুরেন্টে তোমরা জব করছো, রেস্টুরেন্টে জব করে 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 ইয়ে করছো। হ্যাঁ, ঠিক আছে, আমার মনে নাই আমি যখন আমেরিকাতে আসলাম আমার এনে কই ঢুকাইছিলাই, মদের বারের মধ্যে ঢুকাইছিলাই। হ্যাঁ, মদের মারের মধ্যে ঢুকাইয়া হাই রে হাই হাই, তোমরা মনে দিল না যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়লো দেশের মধ্যে, তাজ্জুদ পড়তো, রোজা রাখতো, খালি সব রমজান মাসে রোজা না, রমজান মাসে রোজা ছাড়ো নিয়মিত নফল রোজা রাখতাম। এমন একটা মানুষের আইনা তোমরা মদের ড্যান্সের মধ্যে যেখানে বেড়া বেড়ি উলঙ্গ অবস্থায় নাচানাচি করে, লাফালাফি করে, ইখানে গিয়া তোমরা কাম করো বেড়াই। তোমরা মাইন্ডে হইতো হইতিকা। হ্যাঁ, খাম কি আর আমেরিকাত আসিল না, নিউ ইয়র্কে খাম আসিল না? এই যে বেটা, আমি তো একটা বছরে ট্যাক্স ফাইল পাইছি না, একটা বছরে 1 টাকা ফুস্টাম পাইছি না, 1 টাকা আমার একটা বালা আত্মীয় স্বজন পাইছি না। যে একটা বিপদ বললে মানুষ তো আমরা হারা জীবন মানুষের লক্ষ লক্ষ টাকা আমরা আত্মীয় স্বজনের দান কইরাইছি, খালি দান না সরি খরচাও দিয়েছি। গেলে ইসলামের মধ্যে আমাদের ধর্মের মধ্যে আছে খরচায় হাসানা, মানুষ বিপদগ্রস্ত হইলে তারা খরচা দিলে এটা নেকি হয়। আমি যে নীরবে যে অত সব মানুষের খরচা দিলাম ইয়ে দিলাম, আমি যে গান বিপদে পড়লে পরে 10 টাকার যদি বিপদে পড়ি, 200 টাকার যদি বিপদে পড়ি, 500 টাকা, কোনো বেটার কাছে 5 টাকা জীবনে পাইছি না, আমার কাছ থেকে নেওয়ার মানুষ আছে। এই যে বলি, এইরকম পরিস্থিতিতে একটা মানুষ কিভাবে ভাগ হইতো না? এত একটা উশৃঙ্খল ফ্যামিলি নিয়ে পড়ছে, আস্তে আত্মীয় স্বজন গুলা এলোমেলো আওলা যাওলা, এই যে মা কোন, তার মা কোন, বাবা কোন, বাইয়েন কোন, একটা মানুষের মধ্যে যদি বৈষয়িক চিন্তা ভাবনা থাকতো, উন্নতি অগ্রগতি, একটা মানুষ কি আরে বাবা আমি কি মদ খাইতেছি, আমি কি গাঞ্জা খাইতেছি, আমি কি নারীবাজি করতেছি, না, আমি তো ভালো কাজ করতেছি। তোমরা আমার কেন আমার পথে পথে তোমরা বাধাগ্রস্ত, কেন আমার তোমার উন্নয়ন অগ্রগতিতে বাধাগ্রস্ত, তোমরা কেন আমাকে শান্তি দিচ্ছ না? এই যে আমার জীবনের আমার প্রত্যেকটা মানুষের একটা হায়াত আছে, 80 বছর, 100 বছর, 70 বছর, তা আমার যতদিন হায়াত ততদিন তো আমি বাঁচবো। এই যে আমি এক একটা দিন, এক একটা সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ড যে আমি কষ্ট পাইলাম, পেরেশানি করলাম, অশান্তি করলাম, কাদের জন্য? তোমাদের জন্য না? এই জবাব তোমাদের দুনিয়াতে দিতে হবে না, কিয়ামতের দিনও তোমাদেরকে দিতে হবে, ঠিক না? মানুষ মেয়ে বিয়া দিলে পরে মানুষ কত আন্তরিকতা দেখায়, তোমরা একটা না জানাইয়া একটা পাগল মেয়ে বিয়া দিছো আমার কাছে। এগুলো আমি কইলে ইসলাম ফেসবুক দিকে আরো তোমরা আমার উপরে ক্ষিপ্পা উঠছো। হ্যাঁ, এটা কিন্তু আমি অন্যায় কথা কইছি? আমি তোমার পাগল মেয়ে নিয়ে চলছি না, 10 বছর কাটাইছিলাম না, কিভাবে কাটাইছি আমি না জানি। আমার ভালো মন্দ সুযোগ সুবিধা কোনো কিছু সে বুঝে না, সে আছে তার ইয়তে গেল, কটা শাড়ি কিনলো, কিনলো 10,000, 20,000, 30,000 ডলার দিয়ে আমার টাকা দিয়ে শাড়ি গিয়া কিনলো, কিনা এটা আবার ফালাই রাখলো। একদিন শাড়ি একটা ফিন্দর তো দেখাইতে দেখলাম না। হ্যাঁ, ঘরের মধ্যে খাটাসের মতো থাকলো, সামনে চললো। হ্যাঁ, রাত নাই দিন নাই, ফুরে ফুরে ঘুমাইলো, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ না রাসূল নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এখন কইলা যে তুমি তোমার মা বাবা তোমরা শিখাইতে আসলে নামাজ খালাম ধর্ম কর্ম। হ্যাঁ, আমি আজকে অনেকে মনে করি ইমদাদ ভাই যদি এমকা বা ফেসবুকে ইয়া উল্টা পাল্টা ইয়ে করবেন, তাই দিকে গান ইয়ে দিয়েছেন গিয়া, গান করুন, ইয়ে করুন। আরে বেটা, এটা তো আমার মনের কষ্ট, আমি করি। আমি কোন মাইন্ডে আসতাম তোরা আমার বুঝছত না?
আমি যে ছেলে আসলাম তি ছেলের লেগে তোমরা আমি আমার ইজ্জত আইনা ফালাই লেখা লাগে এই যে ফালাইয়া আজকে আমি বাচ্চা কাচ্চা লইয়া আমার একটা কষ্ট আমি এমনও চাইছি এখান থেকে আমি আপনারা জানো ফেসবুকে লিখছি যে আমি বাংলাদেশে এখান থেকে আমি যেতাম কে বাচ্চা কাচ্চা লই আমেরিকাতে বাংলাদেশে যেতাম কে বাংলাদেশে গিয়ে বাচ্চা কাচ্চা বড় লিখে আইব না এটাও তো আমি চেষ্টা করছি লেখছিও তো ফেসবুকও এটা দিছে এরা এর কোনো সব দিকে আমার ব্লক করে রেখে দিছে আমি কই যাইতাম এনিওয়ে আপনারা আমার জন্য দোয়া করেন আর এই জন্য আমি বলতেছি আর যারও না সাথে তারও না সাতাইছে খালি আমার ফ্যামিলিতে না ভাই অনেক ফ্যামিলিতে প্রতিবন্ধী মানুষ আছে পাগল আছে এটারও যেটা যেটা বুদ্ধি প্রতিবন্ধী কেউ আছে মনে হয় দৃষ্টি প্রতিবন্ধী অনেক ধরনের প্রতিবন্ধী আছে এটা আমরা তাদেরকে অবহেলা করি না বা ঘৃণা করি না আমার শ্বশুর বাড়ির যেটা এরাও এক ধরনের বুদ্ধি প্রতিবন্ধী আমি বলবো তো এদেরকে আমি কখনো এদেরকে আমি কোনো ঘৃণা করি না অবহেলা করি না এদের আমি শুভাকাঙ্ক্ষী এদের ভালো চাই এদের জন্য দোয়া করি এটা কষ্টের থেকে কথাবার্তা কই হাজার হইলো আমার মায়া আছে মমতা আছে মায়া যদি না থাকতো কবে আমি ডিভোর্সিটা দিয়ে শেষ করে নিলাম সম্পর্কটা বুঝছি না তা খালি রাগ আমি এই যে আমার সার্বিক জীবন নষ্ট হইতেছি এর থেকে আমি কষ্ট পাইয়া কথাগুলো হইতেছি হ্যাঁ এবং আমার ধর্মের মধ্যে এই অবস্থা আছে আমি সেকেন্ড বিয়া করো আমি এটাও পারতাছি না তা আমি কেমনে ঠিক থাকতাম আমার উন্নতি অগ্রগতি সমস্ত জীবন ধ্বংস হইতেছি এই জন্য আমি কষ্টের থেকে কথাগুলো কই আসলে তো ঘটনা হয়েছে আমি কিন্তু তারপরও আমি সবসময় আমি যে এই যে নামাজ পড়ি না নামাজ কিন্তু এদের জন্য দোয়া করি তারপরে এরা তো আমার খালি ক্ষতি করছে না এরপর আমি এদের জন্য একটা রাগে কথাবার্তা কই আমার মন কিন্তু খুব ভালো আমি এদের জন্য দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তার হেদায়েত করো জ্ঞান বুদ্ধি দো কারণ একটা মানুষ আল্লাহ জ্ঞান দিয়েছে না এটা আমি কিতা করবো এটা তো আমি আমার বোর যদি জ্ঞান থাকতো ওই জ্ঞান বুদ্ধি সুস্থ থাকতো নলেজ থাকতো সে তো আমার সাথে এগুলো করলো না সে যে মানুষটা ভালো মন্দই বুঝে না হ্যাঁ যে মানুষটারে হঠাৎ করে আউলা জাউলা করতেছে সে মানুষটা মাথা গলার তাবিজ পড়তেছে হাতও তাবিজ কোমরও তাবিজ পড়তেছে ঠিক আছে তারপরে মনে করুন যে মানুষটা মানসিক চিকিৎসার ওষুধ খাইতেছে হ্যাঁ সে মানুষটা বাংলাদেশে গেল কবিরাজ টবিরাজ দিয়া এই সেই বিভিন্ন তাবিজ উবিজ নিতেছে তো এই মেয়েটা কি সুস্থ নিরে ভাই আপনারা সমাজের মানুষে বলুন কিন্তু আমি অপরাধটা করলাম কিন্তু আমি না করি না আমি তো কইতাছি আমার বউর প্রতি আল্লাহর কসম করে কই আমার মায়া মমতা ভালোবাসা সব আছে কিন্তু আমি কেমনে চলতাম তার লইয়া এই যে তখন অন্যান্য মেয়েরা যে বিয়া শাদী হয়েছে এরা অন্যান্য জায়গাতে স্টেটে যাইতেছে যেখানে ঘর বাড়ি উন্নতি কেন বাড়ি ঘর মিললে জামাই বউ মিললে কিনতেছে উন্নতি করতেছে একজনের পার্টিসিপেট সহযোগিতা করতেছে ইলারে তো আমি কোনো কাজে কোনো কিচ্ছু পাই না এখন এখানে আমার যদি ভাই বোন থাকতো আমার বাবি টাবি আত্মীয় থাকতো তাও তো মনে হয় আমি মিলে দিলে কোনো ছিল কেউ নাই কেন আমি চলতাম কেমনে এখন এই প্রেক্ষাপটে যদি আমি বিয়া করি এটা কি অপরাধ নেই আপনারা আমার উত্তর দেন এটা কি অপরাধ নেই এটা তো অপরাধের কিচ্ছু না কিন্তু আমি বুঝি না এটা এই দেশের মধ্যে আইন করে রাখছে কেন আমি এই জন্য আমি আগেও রিকোয়েস্ট করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে আওয়ামী লীগ সরকারের বরাবরে তারা যেন কেন বাংলাদেশে হইলে এটা বাংলাদেশের সরকার আমি এটা সবকিছু প্রমাণ করে আমি বুঝাইতে পারতাম এটা ব্যাপার আছে বাংলাদেশে আমার যদি একটা মামলা করে আই মাস্ট প্রুফ হ্যাঁ ইন ফেভার অফ মি আমার পক্ষে আমি সবকিছু আমি প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ কিন্তু বিদেশের আইন কানুনে আমি পেছে পড়ছি ওয়ারেজ আমি এই জিনিসটাই কইতে চাইতেছি যেটা আপনারা বাংলাদেশ থেকে কারণ এই ধরনের অনেক মানুষ আছে কারণ আমি যে মেন্টালিটি ডিভোর্স আমিও কিন্তু লাইক করি না কিন্তু এখন আমার কোনো রাস্তা নাই আমি কই যাইতাম আমি এই জন্য আমি কইতাছি যেটা যে এই ধরনের যদি মানুষ যদি কেউ ধরেন আপনার ফ্যামিলি যদি আপনার ছেলে মেয়ে যদি বুদ্ধি প্রতিবন্ধী হয় পাগল হয় আপনি তো তারা ফেলা দিতে পারেন না তারে অত আপনার বড় ধন সম্পদ বড় বড় অট্টালিকা ব্যবসা বাণিজ্য রাজনীতির দায়িত্ব তারে দিতা না হ্যাঁ যে জ্ঞানী নলেজেবল তারই দিবা কিন্তু তার প্রতি তো আপনার মায়া থাকবো ভালোবাসা থাকবো তারও তো আপনি ভালো চাইবা ঠিক মনে করুন বউ বিয়া করছি বিয়া যখন করছিলাম না আমার কোনো মায়া দয়া কিছু আমি চিন্তা মনে জানতাম না বিয়া করছি সংসার ছাগল কইরা গেছি 2টা বাচ্চা হইছে ঠিক না মায়া না হইলে 2টা বাচ্চা হইল না এখন 2টা বাচ্চা হইছে এইগুলা অনেক কিছু আমাকে থিঙ্ক করতো আপনারা তো সহজে কইলেন যে ডিভোর্স দিলে দেখুন আপনারা কত সুন্দরী মেয়ে আইনা দেয় আরে বাবা সুন্দরী মেয়ে আপনারা কি তা জানেন আমার তো কি পরিমাণ সুন্দরী মেয়ে আছে আমার তালিকার মধ্যে না হইলে 150টা মাইয়া তালিকা আছে বাট যে গুলা মেয়ে এর মধ্যে আমার সব তো আর পছন্দ না এর মধ্যে ধরেন আমার 8-10টা মেয়ে পছন্দ হয়েছে হ্যাঁ 5-7টা মেয়ে পছন্দ হয়েছে 150টা মেয়ের মধ্যে তো এই 5-7টা মেয়ের মধ্যে তো আমি একটা মেয়ে বিয়ে করতে পারতাম কিন্তু ঘটনা হয়েছে যেগুলা আমার ক্লাস অনুযায়ী আমার যোগ্যতা অনুযায়ী এগুলো আমার পছন্দ হয় এইগুলা আমার কয় কি এটা ডিভোর্স দেয় ঠিক আছে তা আমি ডিভোর্সও দিতে পারি না আমি বিয়ে করতে পারি না আর আমি তো যেন তেন জায়গায় গিয়ে আমি বিয়ে করবো না আমার কারণ আমি একদম গরিব একদম সাধারণ গরিব বিয়ে করবো এটা কোনো আপনার আপত্তি নাই বাট হিউম্যানিটিও আমি দেখা দরকার মানবতা যা সে ধার্মিক ধর্ম কর্ম মানবতা আদর্শবোধ শিক্ষা দীক্ষা আছে এগুলা হ্যাঁ একদম সত্যিকার অর্থে একদম ভালো মানুষ আমি চাই
এখন ভালো মানুষ তো জানি না জানি বিয়া করে তো পরে হয়, এটা ভিন্ন জিনিস। এখন আমি তো আমার চেষ্টা করবো অ্যাটলিস্ট আমি জানি না একটা ভালো মানুষ আনার। তো এখন এই জিনিসগুলো তো আমি পারতেছি না, কারণ একটা ভালো করে একটা ভালো মেয়ে বিয়ে শাদী করতে গেলে এখানে একটা নিয়ম নীতি আছে। সবাই বলে যে এখানে একটা শেষ করা, কিন্তু আমাদের আসলে কিন্তু এটা আমাদের ধর্মের নিয়ম না। আমি বলি যে ধর্মীয় জীবনযাপন খুবই সুন্দর, কিন্তু আমাদের ইসলাম ধর্ম কিন্তু বলে নাই যে তুমি ছেড়ে দাও, বউ ছেড়ে দাও। বউ সারার বিধান আছে। যদি বউ যদি অন্য কোনো বিষয়ে কিছু কিছু ব্যাপার আছে, এটা 1 সেকেন্ডের মধ্যে বউ তালাক দিলাইতে আপনি। আমি বারবার বলতেছি কিছু কিছু বিষয় আছে 1 সেকেন্ডে আপনি তালাক দিলাইতে, এক সময় 1 মিনিটও লেট করতে না। আর কিছু কিছু ব্যাপার আছে আপনার বউ মানসিক সমস্যাগ্রস্ত, অসুস্থ, প্রতিবন্ধী, ঠিক আছে, হ্যাঁ, অথবা ধরেন আপনি একদম একদম ইয়াং একটা ছেলে, ধরেন এখন আপনি বিয়ে করছেন, আল্লাহ না করুক আপনার বউ এখন গেছে অর্ডার করে প্যারালাইজে ঢুকে গেছে, কোনোদিন সে ভালো হইব না। তো এখন আপনার তো চলতে হইব। তা আপনি আমি কি কইমো, আমার ধর্ম দেখেন মানবতা কই থেকে আইছে, মানবতা তো আমার ধর্ম থেকে আইছে। আপনারা যে মানবতা মারাইন, আমার ধর্ম কি কইছে যে আপনি এই সময় বউ সাইডে দেন, আপনার বউ প্যারালাইজ দিয়ে ঢুকে গেছে, বউ সাইডে দেন আপনার ইয়াং হারা জীবন ফিরে রয়েছে। হ্যাঁ, আমার ধর্ম তখন বলছে ঠিক আছে, যদি সে সুস্থ না হয়, স্বাভাবিক না হয়, দেন ইউ ক্যান ম্যারি সেকেন্ড টাইম, ইউ ক্যান ম্যারি এগেন, আপনি আবার বিয়ে করতে পারেন, সেকেন্ড বউ নিয়ে আসতে পারেন, এটা বলছে। আপনার আগের বউরে ছাড়ার কথা বলে নাই, কারণ আপনার আগের বউ অসুস্থ, তার প্রতি তো আপনার মনের তো টান আছে। সে অসুস্থ, সে বিপদগ্রস্ত, বা সে একটা সমস্যা হইলে আপনার তো তার আগে দেখতেই বা যাইতেই বা ইয়ে করতেই বা। দেখেন আমাদের ধর্ম কত সুন্দর, কিন্তু আমরা ধর্মের ফোটে আতি না, আমরা সমাজের মন গড়া নিয়ম নীতিরা আমরা আইন বানাইতেছি। আমরা ব্যক্তিগত চলাফেরা, ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাতে আমরা আইন কানুন তৈরি করতেছি। এই সব কারণে দুনিয়াতে অশান্তি, ঠিক আছে। আমি চ্যালেঞ্জটা কইলাম যে কোনোদিন যদি আমার শরীর স্বাস্থ্য মনটা ঠিক থাকতে হবে, আমি যদি বুড়ো হয়ে যাই, বৃদ্ধ হয়ে যাই, আমি অসুস্থ হয়ে পড়ি, তখন তো আমি মন্ত্রী এলাম হইতো না। আমার সুস্থ থাকতে থাকতে যদি আমি বাংলাদেশে যদি সুস্থ স্বাভাবিক অবস্থায় আমি সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, এবং এই অবস্থায় যদি আল্লাহ যদি আমার স্বাভাবিক মন মানসিকতা, ব্রেন টেন সবকিছু ঠিক রাখেন, ইনশাল্লাহ ওই অবস্থায় যদি আমি বাংলাদেশের মন্ত্রী হইতে পারি, পাওয়ারফুল কোনো মিনিস্ট্রিতে যেতে পারি, আপনারা চিন্তা করতে পারতেন না বাংলাদেশে এত কিছু আমি পরিবর্তন লই আইম। এমন এমন মৌলিক বিষয়ে পরিবর্তন করবো, বাংলাদেশের আমূল পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন যে জিনা বিচার দেখুন না, দর্শন বাইরে গেছিয়া, ইতার লাগেও আমরা সমাজ ব্যবস্থা দায়ী, অনেক কিছু দায়ী। খালি ছেলেদেরকে দোষ হইতো না, ছেলেদেরও দোষ আছে, মেয়েদেরও দোষ আছে। আমাদের মুরব্বী যারা সমাজ যারা যেসব মুরব্বী আজকে মা বাবা বা চাচা মামা বাবা যারা হর্তাকর্তা, এরাও দায়ী। কেন লাগিয়া এদের কর্মকাণ্ডের জন্য এইগুলো কিন্তু দায়ী। এই বিয়া শাদিরে তারা জটিল করতে আছে, বিয়া শাদিরে সহজ করে দেন, বিয়া শাদিরে সহজ করে না তো আমার মতো ইমদাদ আল্লাহর বইয়ে বইয়ে থাকবো। হ্যাঁ, এই যে বিদেশ বাড়ি তাকিয়ে কোনো বাঙালি নাই, ইচ্ছা মতো ইচ্ছা হলে চলতে পারি, না চলি না। কেন লাগিয়া কেউ দেখলো না, আল্লাহ দেখলা। এই যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা সবচেয়ে বড় বিচারক, তিনি তো আছেন, তিনি তো আমাকে দেখবেন। তো এই যে আল্লাহর যে বিচার, হ্যাঁ, তারপরে মনে করুন আমার একদিন মরতে হইব, আল্লাহর কাছে জবাব দিতে করতে হইব, এবং আমার এই যে ডাইনে বামে কিন্তু ফেরেস্তা লাগাইলাছে, কেউ দেখতেছে না, তারা দেখতেছে না ডাইনের ফেরেস্তা ভালো করলে লেখতেছে, এই যে ভালো কথা কইতাছে এটাও লেখতেছেন, কিন্তু খারাপ কাজ করলে গেলাম গে জিনা করবার লাগিয়া, গেলাম গে না জানাই একটা ক্লাবের মধ্যে। আপনারা বাংলাদেশে করলে দরা খাই না, আমরা তো এই দেশে করলে দরা খাইতাম না। এই দেশে করলে, এই দেশে যদি আমি যেমনি ইচ্ছা চলতে চাই, কেউ চিন্তা করতে পারতো না। সরি, কিন্তু কার বয়ে ভালো হয়ে চলি? আল্লাহর বয়ে। এই জিনিসটা আপনারা বয়ে নিয়ে আসেন। এই বয়টা যখন আনবেন, কোনো দিন আপনারা দর্শন করতে পারতেন না, কোনো দিন আপনারা জিনার থেকে আপনারা দূরে থাকবেন, হত্যার থেকে দূরে থাকবেন, খুন টিকা গুম টিকা, হ্যাঁ, তারপরে আপনার মানুষের বেবিচার করার টিকা, মানুষের হক নষ্ট করার টিকা, হ্যাঁ, ঠিক আছে, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার টিকা, আপনি সব কিছুর টিকা আপনি একদম দূরে থেকে একদম খাটি মুমিন বান্দা হয়ে যাবেন গিয়া, পরহেজগার বান্দা হয়ে যাবেন গিয়া, সত্যিকার ভালো মানুষ হয়ে যাবেন গিয়া। আর তখন আপনার মতো লোক যখন দেশের ক্ষমতায় রুলিং এ আইব, এমপি হইব, মন্ত্রী হইব, তখন আস্থার দেশের মধ্যে শান্তি আর শান্তির বাতায়ন বইয়া যাবে ইনশাল্লাহ। কারণ দেশের কর্তা ব্যক্তিরা যদি ভালো হয়, দেশের কর্তা ব্যক্তিরা যদি সুশাসন প্রতিষ্ঠা করে, নিজের ব্যক্তি হিসাবে ভালো হন, দেশ এমনিতে শান্ত হয়। যে দেশের কোনো দেশের যদি কর্তারা যদি নষ্ট জায়গা, কোনো ফ্যামিলির যদি কর্তা নষ্ট জায়গা, তখন ফ্যামিলি নষ্ট হইতে বাধ্য হয়, ঠিক আছে। এই জন্য বলি যে ভালো মানুষের রুলিং দরকার আছে, ভালো মানুষ আসলে পরে সব কিছু সহজ করে দিব। এই যে ধরেন ছেলেরা জিনা করতেছে, তারা পারিবারিক শিক্ষা পাইছে না, পাইছে না, ঠিক আছে,
কিন্তু বিয়া শাদী তো কঠিন করা হয়েছে। বিয়া শাদীর নামে কেন 10 লাখ 20 লাখ টাকা কাবিন হইতো, এটা আপনার উত্তর দিন তো। যে বিয়া আমি ভালোবাসি একজনের বিয়া করবো, আমার যদি মন থেকে যদি ভালোবাসা একজনের না হইয়া সে যদি আমার বালা যদি না হই ফাইলো, মন থেকে যদি আমার না রেসপেক্ট না হই করলো, তা আমার সম্পর্কটা তার সাথে কিসের? তুই খাবিন দার ইউ দাবি কার লেগে সম্পর্ক আটকাই রাখতাম বিয়া? আপনি আমার এই উত্তরটা দিন। খাবিন আমি জোর করে আপনার আটকে রাখতাম কালে? আপনি যদি আমার আদর্শ, আমার সততারে, আমার মন মানসিকতা আপনি মূল্যায়ন না করুন, তাইলে আপনি যাও, ইউ গো ইউর ওন ওয়ে। কিন্তু খাবিন যদি সম্ভব হইতো যেটা 1000-5000 টাকা খাবিন, তাইলে ইটো হইতো। কিন্তু এটা তো নিয়ম নাই। মিনিমাম হচ্ছে একটা যেটা ফাতিমি খাবিন। ফাতিমি খাবিন যেটা, ফাতিমি খাবিনের যে মিনিমাম মূল্য যেটা এখন বর্তমান বাজার দরে কত হইব, মানে 2 লাখ টাকার মতো বাইও। হ্যাঁ, এটাও অনেকের পক্ষে কঠিন হয়। তা আপনারা এই যে মিনিমাম যে ফাতিমি খাবিন দিয়া সুন্নতি তরিকায় বিয়া করেন, নগদের টাকা পরিশোধ করে দেন বড়নার টাকা, এবং মনে করেন বিয়ার নামে যে বুক বিলাসিতা, এই সেই একটা ছেলে মাস্টার্স পাস করলো, চাকরি করলো, উনকাম MA পাস করতে করতে তার গেলে অনেক বছর, MBA পাস করলো, এখন লেখাপড়া তো অনেক টাকা খরচ করলো। তারপরে মধ্যবিত্ত একটা ফ্যামিলির ছেলে, হে আবার গিয়া দেখা গেলো চাকরি ধরলো, চাকরি দুইটা প্রথমে বেতন ধর 2 লাখ টাকা 3 লাখ টাকা বাংলাদেশের জায়গা না, 20,000 টাকা 20,000 টাকা শুরু হয়। তো 20,000 টাকার মধ্যে তার খরচ নাই, 30,000 টাকা যে বেতন পাইতেছে, তার বাসা ভাড়া কত, খাওয়া খরচ কত, তার গাড়ি ভাড়া কত, এটা দিয়া তার হাউ মাচ মানি ইউ হ্যাভ সেভ, তোমার সেভ কত টাকা আছে এটা তো দেখতে হইব। হাউ মাচ মানি ইউ আর্ন পার মান্থ, দিস ইজ নট ম্যাটার। আপনি কত টাকা, আমি তো লাখ লাখ টাকা রুজি করি, আমার টাকা হইলে লিখেছে, টাকা খরচ আছে না? এই যে আমি কেন যে আমার বাসার মধ্যে বাঙ্গাডুঙ্গা বাসা ঘুমাইয়া বুইয়া দেখি প্রতি মাসে, আমার প্রতি মাসে তো শখ মুচ্ছে 1 লাখ টাকা খরচ, নিজে বাড়ি কিনাও, তাই না? এই গাড়ি টাড়ি মিলাইয়া বিল টেলে এটা একটা অন্য জায়গাতে ইয়া ইগানো তাইকেও। এখন আমি যদি অঙ্কা যদি খালি একজনে দেখলো যে একজনে আমি 5 লাখ টাকা রুজি করলা, আর তার খরচ কত টাকা এটা তো দেখতে হবে। তো বাংলাদেশে এইরকম আপনি যে 30,000 40,000 টাকা রুজি করলা, বেতন বাড়াইলো, দাম জিনিসপত্রের দাম তো বাড়ছে, তো মানুষ কত টাকা খাইয়া বেচে, কয় টাকা সেভ হইতেছে দেখতে হবে। এখন তার যে বেটা বিয়া করতে গেল, এই সময় যে তার উপরে আপনি 20 লাখ টাকা সাফাই দিলাইতা, হ্যাঁ এই সে সাফাই দিলাইতা সম্পর্ক এই সে, তখন তার পক্ষে এগুলো সম্ভব হয় না বিয়া করতে। তখন কি মানুষ কিন্তু যারা ধর্মপ্রাণ তারা হয়তো রোজা রাখে বা ধার্মিকভাবে জীবনযাপন করে, কিন্তু সবাই তো এইভাবে না। তো অনেকে কি চিন্তা করবো, জিনা করবো, বেবিচার করবো, যারা সহ্য করতে পারতো না, ইয়ে করতে পারতো না। তো এই যে বিষয়গুলা, এগুলো আমাদেরকে সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। বিয়ে শাদী পলিসিকে সহজ করে দিতে হবে, এবং খুব মানুষ যেন অল্প বয়সী বিয়ে শাদী করতে পারে। মানুষের ফিলিংসের একটা ব্যাপার আছে, হ্যাঁ, কারণ সবকিছু যে আপনার সেক্সুয়ালি নেওয়া তো ইয়ে না, একটা অনুভূতিরও একটা বিষয়। শৈশবের যে একটা অনুভূতি কাজ করে, একটা ফিলিংস কাজ করে, বুঝছেন? হ্যাঁ, একটা মোহ কাজ করে, তখন যে ওই সময়টা কিন্তু মানুষ সারা জীবন কিন্তু আসে না। তা আপনি তো মানুষ তো টাকা পয়সা সারা জীবন রুজি করতে পারে, লেখাপড়া সারা জীবন করতে পারে। এই যে আমরা বয়স হয়েছে, এখনো তো আমি ভাই আমরা ট্রেনিং করি, ইয়ে করি। এই যে একটা নিউ জার্সিতে সরকারি একটা ট্রেনিং করলাম, এখন এখানে খাস করে করি কেন, আর একটা আবার এখন আবার একটা কোর্স করতেছি। এখন একটা অবশ্য অনলাইনে করতেছি, এখন অনেক কিছু কোভিডের কারণে অনলাইনে চলে, আমি গড় বইয়া বইয়া আমার ইচ্ছা মতো ক্লাস করলাম। এই যে ইয়েগুলা ধরেন মানুষের এরকম পড়াশোনার ডিগ্রি সারা জীবন নিতে পারে, এটা ব্যাপার না। কমন একটা লেখাপড়া আছে যেটা MA পাস করা, BA পাস, অনার্স মাস্টার্স করা, হ্যাঁ, আপনার যে বেসিক লেখাপড়া, এটার একটা টাইম আছে, এটা আমরা নির্দিষ্ট টাইমে আমরা পড়াশোনা শেষ করছি, এটা ঠিক আছে। কিন্তু এরপরে যে আমরা প্রফেশনাল আর কত ক্যারিয়ারের সাথে কত ডিগ্রি নিতেছি না, এটা আমরা সারা জীবন বুড়া বয়স সময় যে নিতে পারে। কিন্তু আপনি মনের মতো বউ তো সারা জীবন পাইতে না। আপনি ভালো একটা মেয়ে পাইছেন, সাথে সাথে আপনার সহজ করে তার বিয়ে শাদী করে দিন, এটা আমরা গার্জিয়ানও করে না। তো যাই হোক, অনেক বিষয় রয়েছে এগুলা, এইসব কারণে আমাদের এই বর্তমান হাল অবস্থান। খালি আইন খুঁড়া সব কিছু হয় না, সমাধান হয় না আইন। হ্যাঁ শুনেন, একটা মানুষ পাপ করলো, পাপ কেন করলো এটাও জানতে হবে। একটা মানুষ কি দাঁড় তৈয়া গ্যাস চুরি করলো, তার পেটে ভাত নাই, তার আগে ভাতের ব্যবস্থা করে দাও। এ যে অনাহারি, একাহারি, ঠিক আছে, অসহায়, সহায় সম্বল নাই, তার 7 দিন ধরে পেটে ভাত পড়তেছে না, তার ভাতের ব্যবস্থা করছো নি, এরপরে নাকি কইতাই যে চুরির আইন, এই চুরি করলে এই হইব, হাত কাটা হইব, হাত কাটার আগে তার পেটের ভাতের ব্যবস্থা করো। আমার ধর্ম সেই কথা বলে, তা আমরা সেই কিছু করি না। আমরা কারণগুলো দেখতে হইব। রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধী শ্রেয়, আমাদেরকে প্রতিরোধমূলক কাজ করতে হবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা মৌলিক জীবনটাকে পরিবর্তন করে দেই। সবাই যেন আমরা দলমত নির্বিশেষে এবং ধর্মীয় জীবনযাপন করি, একজন পরহেজগার মুমিনের জীবনযাপন আমরা চর্চা করি, এবং আমরা আমাদের শুধু মুখে এবং বক্তৃতায় আসলে আমরা সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু আমরা অ্যাপ্লাইড লাইফে এগুলো করি না।
আমাদের বক্তৃতাতে যে আমরা ভালো ভালো কথাগুলো বলি, সেমিনারে যে ভালোগুলো কথা বলি, সেই কথাগুলো যেন আমরা অ্যাটলিস্ট আমাদের ব্যক্তি জীবনে প্রচার করি, ব্যক্তি জীবনে করি। দেখেন আমার যত কথা আছে, আমি যেমন লাইভে এসে কথা বলি, আমার ব্যক্তিগত কথাও কিন্তু আমি লাইভে শেয়ার করি। কেন করি? এটা কিন্তু ইতিহাস। এটা কিন্তু একসময়, আজকে হয়তো আপনারা হাসতেছেন, কালকে কিন্তু রেকর্ড থাকবে সেটা, যা আমার ব্যক্তি জীবনে আমি সাফার করছি, করছি। আমার ব্যক্তি জীবনে আমার অমুক মানুষ এমন ভালো ছিল, অমুক মানুষ মন্দ ছিল, কিন্তু আমি কিন্তু তাদের জন্য ট্রাই করছি, তাদেরকে ভালো করার জন্য, করার জন্য। কেউ আমরা না, বুঝছেন? তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর বাঙালিরা এখানে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আসলে জাস্ট আমি খুব ভালো আছি, কিন্তু আলটিমেটলি একটু জাস্ট একটু দেশের মানুষ থাকলে একটু ভালো লাগবে। আর আপনারা আসলে লাভবান হবেন। আমি ব্যবস্থা করে দেবো আপনাদেরকে, সহজের মধ্যে ঘরবাড়ির ব্যবস্থা করে দেবো। এখানে কাজটা, শিল্প ইন্ডাস্ট্রি রয়েছে, আমি কাজটা আপনাদেরকে ঢুকাই দিব, কোনো সমস্যা নাই। আসেন, ভালো ভালো অনেক কিছু আমি ফাইন্ড আউট করে ফেলেছি অলরেডি। কোথায় কাজ করবো সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, নো প্রবলেম। আর আপনাদের প্রথমে আসে যদি সমস্যা, আসেন আমার বাসায় আসেন, উঠেন, কোনো নো প্রবলেম। আমি যথেষ্ট কর্ডিয়াল, আমার যতটা আন্তরিকতা রয়েছে আপনাদের জন্য আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি আমার জন্য দোয়া করবেন। আমি খুব রিসেন্টলি গুছিয়ে ফেলতেছি, একটু গুছিয়ে, আমি বেশি একটা ঝামেলা যাব না। এখানে আমি কিছু প্রফেশনাল কাজ টাজ করবো। আর আমি একটু ধীরে ধীরে হব আর কি, একটু দেশমুখী হব। আমি আগামীতে খুব শীঘ্র দেশে আসব। এখন দেশে এসে আমি দেশের মাটি, মানুষ, দেশের রাজনীতির সঙ্গে আমি কাজ করতে চাই। আর হচ্ছে যেটা, আমি অ্যাটলিস্ট এখন থেকে হয়তো খুব শীঘ্র থেকে আমি দেশে মিনিমাম 4 থেকে 5 মাস বা 6 মাস আমি দেশে টাইম দেওয়ার চেষ্টা করব। আর 6 মান্থ, 6 মাস আমি আমেরিকা থাকবো, ঠিক আছে? তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আর আসুন আমরা সবাই মিলে আমরা আদর্শিক জীবনযাপনগুলোকে অ্যাপ্লাইড লাইফে পরিণত করি। আমরা বলি না যে শুধু আমরা বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে আমরা শুধু ভালো কথা শুনবো না, সে প্রত্যেকটা ভালো কথাবার্তা, ভালো ন্যায় নীতির আদর্শিক জীবনযাপন আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা প্রয়োগ করব। সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য রইল আমার অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া এবং আপনাদের প্রতি শুভকামনা রেখে আমি ইমদাদ আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।